ঘোলা দেখাচ্ছে না এদিক থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় আর পোর্ট জাতীয় কোনো প্রবলেম হয় কি না এটা নিয়ে আমরা একটা জাস্ট ব্রিফ করছিলাম। তো আজকের আমরা যে ক্লাসটা দেখবো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে টোটালি থিম ডেভেলপমেন্টে চলে যাবো। আমরা আজকের ক্লাস পর্যন্ত থিম ডেভেলপমেন্টকে অ্যাভয়েড করবো। এই কারণেই অ্যাভয়েড করবো যে ওয়ার্ডপ্রেসের উপর আমরা থিম ডেভেলপ করতেছি কিন্তু ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডের কিছুই বুঝি না। এটা কিন্তু খুব ঝামেলাদায়ক একটা ব্যাপার। আর একই সাথে যে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করবো, আমাদের ওয়ার্ডপ্রেস একটা সিএমএস এবং ডাটাবেস ড্রিভেন একটা অ্যাপ্লিকেশন। সো ডেটাবেসটাও আমাদেরকে বুঝতে হবে যে সেটা ওয়ার্ডপ্রেসের ডেটাবেস কীভাবে কাজ করে, বা ওয়ার্ডপ্রেসের এই ডাটাবেসের মধ্যে ওয়ার্ডপ্রেসের কোন টেবিলে কী কী থাকে। অনেক সময় দেখা যায় যে লগ ইন হয় না কিন্তু আপনার কাছে সি প্যানেল অ্যাক্সেস আছে, বাট আপনার ওয়ার্ডপ্রেসের সাথে আপনি লগ ইন করতে পারতেছেন না। আপনার যদি সি প্যানেল অ্যাক্সেস থাকে, আপনি যে যদি জানেন যে কোথায় গেলে পাসওয়ার্ডটা রিসেট করা যাবে, তাহলে আপনি কিন্তু রিসেট করতে পারবেন, ঠিক আছে। এবং দেখা যায় অনেক সময় আপনার ক্লায়েন্টও এমন অনেক ক্লায়েন্ট পাবেন যে আমি লগ ইন করতে পারতেছি না, কী করা যায়। অথচ তার কাছে সি প্যানেল অ্যাক্সেস আছে, তারা জানে না বিধায় দেখা যাবে আপনাকে কাজটা অফার করতে পারে যে না কাজটা করে দাও, আমি আমাকে $10 বা $20 দিব, সিম্পল কাজ, 5 মিনিটের কাজ, আপনি জানলেই কাজটা করে দিতে পারেন, ঠিক আছে। তো এই কাজগুলো আসলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের পর্যায়ে পড়ে। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত ক্লাসে আমরা ইনস্টল করছিলাম এবং ইনস্টল করার পর আমাদের টোটালি থিমটা হচ্ছে এরকম। তো আমরা জাস্ট লগ ইন করি আমাদের ওয়ার্ডপ্রেস, মনে করেন আমাদের একটা ডোমেইন, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের আমাদের সাইটের ডোমেইনে ভিজিট করছি। এখন ওয়ার্ডপ্রেসে তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে, তাই না? তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আপনার যে ডোমেইন, সেই ডোমেইনের পরে আপনাকে লিখতে হবে wp/admin। অ্যাডমিন লিখলে ডিরেক্টলি সেই অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অর wp login.php। মানে আপনি যখন লগ ইন অ্যাডমিন টাইপ করবেন তখন কিন্তু আপনাকে পিএইচপি লিখতে হবে না, কিন্তু যখন আপনি wp login টাইপ করবেন তখন কিন্তু আপনাকে এটা টাইপ করতেই হবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু লগ ইনে কিন্তু নিয়ে আসছে এখানে, ঠিক আছে। কি জানি লিখছিলাম না, আমি অ্যাডমিন ইউজ করি না, এটাতে কি ইউজ করছিলাম আসলে মনে নেই। তাই না, অ্যাডমিন 2 আমরা বাদ দিছি, অ্যাডমিন 2 আমরা নিব, অ্যাডমিন 2 নিয়ে আমরা কাজ করবো না। আমরা অ্যাডমিন 2 নিয়ে এই জন্য দেখাইছি যে একটা ডাটাবেসের আন্ডারে কীভাবে দুটো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে, একের অধিক। তো আমরা যাই হোক লগ ইন করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, মানে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে যা কিছু আছে সব এই পাশ থেকে আমরা মেনটেন করবো। তো প্রথমে খেয়াল রাখতে হবে ওয়ার্ডপ্রেস এই আমরা যে পেজে আসি এটা হচ্ছে ড্যাশবোর্ডের ইন্ডেক্স পেজ, মানে এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি চাইলে আপনি যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন এই পেজটাই আপনার কাছে আসবে। তবে হ্যাঁ, আপনি চাইলে কাস্টম ইউআরএল অ্যাড করতে পারেন, যে না আমার ড্যাশবোর্ডে লগ ইন করার পর ঠিক একটা স্পেসিফিক পেজে নিয়ে যাবে, হতে পারে সেটা পোস্ট পেজে, হতে পারে সেটা সেটিংস পেজে নিয়ে যেতে পারে, সেই জন্য অনেক প্লাগইন আছে, ওই প্লাগইন দিয়ে রিডিরেক্ট করে দেওয়া যায়। বাট বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যেটা ড্যাশবোর্ড ইউআরএল সেটা হচ্ছে এই যে আপনার এই wp অ্যাডমিনে আসে। আসলে এই অ্যাডমিন পেজটা কোথায় জানা দরকার, তো ডিরেক্টরি স্ট্রাকচারটা বোঝা দরকার, তাই না? তো আপনি যদি এখান থেকে আসেন তো এই যে দেখেন wp অ্যাডমিন, এইখানেই কিন্তু সে ঢুকছে এবং ঢুকে সে ডিরেক্টলি ল্যান্ড করছে কোথায়, ইন্ডেক্স পেজে। এই যে ইন্ডেক্স পেজে সে কিন্তু ল্যান্ড করছে, ঠিক আছে, এই পেজে সে কিন্তু ল্যান্ড করছে। সো আমরা আগেও জানছি যে যে কোনো সাইট হোক ভিজিট, আপনি যদি ডিরেক্টলি ভিজিট করেন একটা ডিরেক্টরিতে, সেটা ইন্ডেক্স পেজটাকেই সে ল্যান্ড করে। আচ্ছা, তো আমার আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার পরই আমাদের কিছু সেটিং করে নিতে হবে বাই ডিফল্ট। যেমন দেখেন ড্যাশবোর্ড, এটা বলে দিচ্ছি যেটা ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে অ্যাট এ গ্লান্সে বলা আছে যে আমার এই ওয়ার্ডপ্রেসের সাইটে অনলি একটা পোস্ট আছে, অনলি একটা কমেন্ট আছে, এবং আমার ওয়ার্ডপ্রেসটার ভার্সন হচ্ছে 4.1.1, এবং ওয়ার্ডপ্রেসের যে থিমটা ইউজ করতেছে সেই থিমটার নাম হচ্ছে 2014 থিম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যেই ইয়ারে রিলিজ হয় সেই ইয়ারের নাম দিয়ে একটা করে থিম ওরা ছেড়ে দেয়, ঠিক আছে। তারপরে এখানে আমার একটা মাত্র পেজ আছে, সেই পেজটা আপনারা দেখতে পারবেন হচ্ছে এখান থেকে যখন ভিজিট সাইটে যাবেন, এখানে ক্লিক করলে ভিজিট সাইট বলবে। সো এখানে ভিজিট করলেই আপনারা ভিজিট করতে পারবেন। এই যে স্যাম্পল পেজ, এই পেজটাই সে অলরেডি এখানে ভিজিটেড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি সিম্পল পেজে যাই, সিম্পল পেজে গেলে দেখবেন আমরা সিম্পল পেজের ইনফরমেশন দেখাচ্ছে। আমরা চাইলে সিম্পল পেজটাকে এডিট করতে পারি, এই যে এখানে এডিটে গেলেই আমরা সিম্পল পেজটাকে এডিট করতে পারবো। যাই হোক, এডিটের ব্যাপারে একটু পরে আসছি। এখানে দেখেন একটা ইউআরএল আছে, তো প্রতিটা ওয়েবসাইটের ইউআরএলগুলো এসইও ফ্রেন্ডলি হওয়া উচিত বা রিডেবল হওয়া উচিত। এটা কি আমরা বুঝতেছি আসলে কী লিখছে এখানে, জাস্ট পেজ আইডি 2, দ্যাট মিনস কি এটা একটা মানে অর একটা নাম্বার, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যে ধরনের সাইটগুলো নিয়ে কাজ করি অলওয়েজ যেন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএলগুলো হয়,
কারণ আমি আপনাদেরকে যখন বেসিক ক্লাসগুলো করছেন তখন কিন্তু বারবার বলছি যে ইউআরএল স্ট্রাকচার যত সুন্দর হবে আপনার সাইট তত দ্রুত ইন্ডেক্স হবে। কিন্তু এভাবে যদি দিয়ে রাখেন, হ্যাঁ ইন্ডেক্স হবে, কিন্তু একটা পার্সন বুঝবে না এই নামটার মানে কি, আসলে এই মিনিংটা এটা দিয়ে কী বোঝাচ্ছে যে পেজ আইডি ইকুয়াল টু এইটা কী ধরনের পেজ হতে পারে, তাই না? বুঝতে পারবে না। সো আপনাকে এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। এটা চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, ড্যাশবোর্ডে লগ ইন থাকা অবস্থায় সেটিংস থেকে আপনাকে পারমালিঙ্কসে আসতে হবে, ঠিক আছে? এটা না লিখলেও চলবে, ভিডিও তো আছেই। আচ্ছা, পারমালিঙ্কে আসলেন, পারমালিঙ্কে এসে দেখেন এখানে অনেকগুলো সেটিংস আছে। পারমালিঙ্ক সেটিংস এখানে বলছে যে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইউজ ওয়েব বেসড ইউআরএল হুইচ হ্যাভ কোশ্চেন মার্কস অ্যান্ড লট অফ নাম্বার ইন দেম। ও কিন্তু বলে দিচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এমন একটা ইউআরএল ইউজ করে যেটার মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে এবং তারপর অনেকগুলো ডিজিট থাকে বা নিউমেরিক থাকে, ঠিক আছে, বা নাম্বার থাকে। তো পরে বলছে যে হাউএভার ওয়ার্ডপ্রেস offers you the ability to create a custom URL structure for your permalink and archives. ওটা বলছে যে যদিও ডিফল্ট থাকে কিন্তু ওয়ার্ডপ্রেস আমাদেরকে সেই অপরচুনিটি দেয় যাতে করে আমরা কাস্টম ইউআরএল তৈরি করতে পারি এবং আমাদের যে আর্কাইভ নামে একটা পেজ থাকবে, আর্কাইভ পূর্ববর্তী পোস্ট পেজগুলো দেখার জন্য, ওটাকেও আমরা একটা কাস্টম ইউআরএল এর মাধ্যমে লিখতে পারবো। এবং বলছে যে দিস ক্যান বি ইমপ্রুভ দ্য, এটা কি লিখছে, এস্থেটিক্স, ইউজেবিলিটি অ্যান্ড ফরওয়ার্ড কম্প্যাটিবিলিটি অফ ইউর লিঙ্কস। তো যাই হোক, এখানে এত কিছু আমাদের বিস্তারিত বলার এখানে পড়ার দরকার নেই। আমি জাস্ট যেটার সারমর্ম সেটা বলতেছি যে আমরা বাই ডিফল্ট যে ইউআরএলটা পাই সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। আর আমাদেরকে ওয়ার্ডপ্রেস বলছে কি আমরা ইউজার ফ্রেন্ডলি কাস্টম ইউআরএল তৈরি করতে পারি। সেটা কোথা দিয়ে তৈরি করতে পারি বলে দিচ্ছি কিন্তু, যে এ নাম্বার অফ ট্যাগ আর অ্যাভেলেবল, অ্যান্ড হেয়ার আর সাম স্যাম্পলস এক্সাম্পলস টু গেট ইউর স্টার্টেড। মানে এখানে বলছে যে এখানে যদিও অনেকগুলো নাম্বার আছে, মানে অনেকগুলো স্টাইল আছে কীভাবে অ্যাড করবেন, এবং এখানে তার মধ্যে থেকে কিছু কমন স্টাইল দেওয়া আছে। যেমন ডিফল্টটা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু পুরোটাই আমাদের ডোমেন, ঠিক আছে। এটা আমরা যখন একটা কাস্টম ডোমেন অ্যাড করবো তখন এখানে কাজ করবে, এই জায়গাটায় সেই ডোমেনটা দেখাবে। এরপরে কি আমাদের এইটা হচ্ছে ডিফল্ট ইউআরএল। আমরা যদি এখানে ডে আর নাম সিলেক্ট করি যে আমাদের ইউআরএলগুলো ডে আর নাম আকারে আসবে, দ্যাট মিনস ডে মিনস আমি কোন দিন পোস্ট করতেছি সেটা একটা ডিজিট দিয়ে আসবে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে যেটা দেখতে পারতেছেন যে 2015/3/16 মানে আজকের তারিখ। আর এখানে আসবে কি সিম্পল পোস্ট বলতে কোনটাকে বোঝাচ্ছি, এই পেজটা, সরি এই পেজটা না, আমরা সিম্পল বলতে বোঝাচ্ছি হচ্ছে এই পাশে দেখাচ্ছি, এই যে এই পেজটাকে, ঠিক আছে। এখানে দেখেন কি লেখা আছে, পি ইকুয়াল 123 না, এটা কি 123 না, আচ্ছা এটা সম্ভবত ক্যাটাগরি লিঙ্ক ধরে আছে। যাই হোক, তো এটা হচ্ছে ডে অ্যান্ড নেম। তো ডে অ্যান্ড নেম সিলেক্ট করা মাত্রই কিন্তু দেখেন কাস্টম স্ট্রাকচারে অনেকগুলো নাম অ্যাড হয়ে গেছে, অনেকগুলো ভেরিয়েবল অ্যাড হয়ে গেছে। ও বলছে কি প্রথমে আসবে ইয়ার নেম, তারপরে আসবে কি মান্থ নেম, মান্থ নাম্বার, তারপর আসবে কি ডে, তারপর আসবে পোস্টের নাম। পোস্টের নাম মিন হচ্ছে যে আপনি যে পেজ বা পোস্ট তৈরি করেন ওটার যে একটা হেডিং দেন, ওই হেডিংটার নাম, মানে ওই হেডিংটাই একটা ইউআরএল হিসেবে তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি ডাইনামিক্যালি তৈরি হয়ে যায়, এটা আপনাকে তৈরি করতে হবে না। আচ্ছা, এরপর কি আসতেছে যে মান্থ অ্যান্ড নেম, তাহলে কি আসতেছে যে ইয়ার মান্থ নেম, তারপর হচ্ছে কি নিউমেরিক হচ্ছে এমনটা যে আর্কাইভ নামে একটা অলরেডি একটা প্রিফিক্স থাকবে আর্কাইভ, তারপর কী হবে পেজের আইডি, দ্যাট মিনস আপনি যে কটা পেজ তৈরি করবেন এই এমন আইডি তৈরি হবে। এই যখন এখানে যাবেন পেজ, পোস্ট, ক্যাটাগরি সবগুলো এক একটা করে আইডি তৈরি হয়, এটাকে বলা হয় ট্যাক্সোনমি ওয়ার্ডপ্রেসের ভাষায়। এই যেরকম একটা করে আইডি তৈরি হবে এবং ওই আর্কাইভের পর এই আইডিগুলো দেখাবে স্ল্যাশ দিয়ে। তারপর এখানে বলছে পোস্টের নেম, তো পোস্টের নেম হচ্ছে যে পেজ বা পোস্টের যে আমরা টাইটেলটা ইউজ করি ওটার আকারেই যে নামটা আসে সেটাকেই বলা হয় পোস্ট নেম। আমি আপনাদেরকে মনে হয় গত ক্লাসে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের পোস্ট এবং পেজ দুটোই সেম বাট কিছুটা আলাদা। কীভাবে আলাদা আমি একটু পরে সেটা ব্রিফ করতেছি যখন পেজ আর পোস্ট তৈরি করা দেখাবো। আচ্ছা, তো ইউআরএল স্ট্রাকচারটা বুঝলেন। তা আমরা যদি মনে করেন যে আমরা পোস্ট নেম হিসেবে দিব, তার মানে আমরা যদি আমাদের এই লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই কিন্তু এইখানে দেখাবে, ঠিক আছে। আমি যদি এই লিঙ্কটাকে এই অবস্থায় রাখি যে পোস্ট নেমে রেখে যদি আমি এখানে সেভ চেঞ্জ করি, সেভ হইলো এবং আমি যদি এখানে রিফ্রেশ করি জাস্ট, হ্যাঁ এখানে দুইটা কারণ হতে পারে। একটা ব্যাপার এমন হতে পারে যে আমাদের সেভটা কাজ হবে, আর একটা হতে পারে যে পেজ নট ফাউন্ড এই এররটা দিতে পারে। তো দেখি কোনটা দেয় আমাদেরকে। দেখেন দিছে কিন্তু, তো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু অলরেডি সে দিছে, স্ট্রাকচার কিন্তু বলছে কি নট ফাউন্ড। এইটা এই কারণে হয়
যেমন আমাদের ওয়েব সার্ভারগুলো যদিও অ্যাপাচি মোডে কাজ করে, কিন্তু ওদের কিছু আছে কি যে মডিউল থাকে, এই মডিউলের স্ট্রাকচারগুলো রিরাইট করে দিতে হয়, নাহলে কাজ করে না। তো এই মডিউলটা রিরাইট করতে হলে এটা নিয়ে আমার একটা বাংলা টিউটোরিয়াল আছে, আমি আপনাদেরকে লিঙ্কটা একটু পরে দিয়ে দিব। এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে এই ওয়াম্প বা আপনাদের যেই সার্ভার ইনস্টল থাকবে সেইখানে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে বিনের পর আসতে হবে অ্যাপাচি। তারপর এখানে অ্যাপাচির ভিতরে ঢুকে আপনারা যাবেন হচ্ছে CONF কনফে আসবেন। কনফে আসার পর এখানে দেখবেন এই যে এইটা httpd.conf, এইখানে আসবেন। আসার পর এটাকে নোটপ্যাডে ওপেন করবেন বা যে কোনো টেক্সট এডিটরে ওপেন করে লাইন নাম্বার 148-এ যাবেন। 148 না, এই যে সরি 149-এ যাবেন। ঠিক আছে, দেখেন কমেন্ট করা আছে, এই যে হ্যাশ দিয়ে কিন্তু কমেন্ট করা যায়। প্রোগ্রামিং অনেক অনেক কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে হ্যাশ দিলেই কমেন্ট হয়ে যায় ওটা, ওই লাইনটা। তো এটা কিন্তু কমেন্ট করা আছে, তো এটাকে আমাদের কী করতে হবে, কমেন্টটা তুলে দিয়ে সেভ করতে হবে। ঠিক আছে, সেভ করলে মানে দুটো শর্ত, সেভ করলে প্রথম অবস্থায় কাজ করতেও পারে, দেখি কাজ করে কিনা, কাজ করেনি, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এই অ্যাপাচিটাকে মানে রিস্টার্ট করতে হবে। এক্সিট করে দিলাম, করে দিয়ে আবারও আমাকে এটাকে ওপেন করতে হবে, কারণ যেহেতু ওর একটা বড় কনফিগারেশন চেঞ্জ হলো, সো ওকে আবারও আপনাকে রিস্টার্ট দিতে হবে। আমরা রিস্টার্ট দিই, মানে ইউআরএল স্ট্রাকচারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই জন্যই কিন্তু এত ডিটেলস বলে আমি বলতেছি আপনাদেরকে। ওপেন হয়েছে, এখন রিস্টার্ট দিই, এখন আমি রিফ্রেশ করলাম, দেখেন এখন কিন্তু লোড হয়েছে। একটু এই কিন্তু নট ফাউন্ড বলতেছিল। সো আমরা এই মডিউলটাকে রিডাইরেক্ট করার কারণেই কিন্তু আমাদের এই সিস্টেমটা ওপেন হলো। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা অনেক সময় হয়তো চেঞ্জ করবেন, দেখবেন যে কি ব্যাপার কাজ হচ্ছে না, নট ফাউন্ড বলতেছে, কিন্তু আসলে কাজ হয় না কারণ এই একটাই কারণে যে ওই লাইনটাকে কমেন্ট করা থাকে, ওটাকে আনকমেন্ট করে দিতে হয়। আর আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। না না না, অ্যাপাচি মোড আপনাকে বাই ডিফল্ট একবার যদি চেঞ্জ করে দেন তারপরে উইন্ডোজ ইনস্টল না দেওয়া পর্যন্ত কাজ করবে এটা। আপনি যদি আবার কমেন্টও করে দেন ও কনফিগারেশনটা ধরে রাখবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি যদি কমেন্ট করে দেন প্রবলেম করতে পারে। বাট আমি কিছু কিছু ক্ষেত্রে দেখছি কমেন্ট করে দিলে, পরবর্তীতে কমেন্ট করে দিলে প্রবলেম করে না। তবে পারতপক্ষে কমেন্ট রাখবেন না, কমেন্ট করে দিলে ওর তো কনফিগারেশনটা আবার আগের অবস্থায় চলে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে আছে, এই যে ভিডিও টিউটোরিয়াল, যেভাবে অ্যাপাচি রিরাইট করবেন, এখানে একটা ভিডিও টিউটোরিয়াল আছে। এটা 10 মিনিটের মতো একটা ভিডিও টিউটোরিয়াল, আমি যেভাবে দেখাই দিলাম বিস্তারিত, ওটা আরও 10-15 মিনিটের মধ্যে ভিডিও একটা, ওটা দেখে নিতে পারবেন। এটা ইউটিউবে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা পেন ড্রাইভ দিলে আমি পেন ড্রাইভে দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে ওখানে আমি কিছু বিস্তারিত লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওগুলো দিয়ে আপনারা যদি স্টাডি করেন তাহলে বুঝবেন যে আসলে রিরাইট মডিউলটা কীভাবে কাজ করে। ঠিক আছে, তো এটা আমি ক্যান্সেল করে দিলাম আপাতত। আচ্ছা, তাহলে আমাদের ইউআরএল স্ট্রাকচার ওকে হইলো, তাই তো? এখন আমরা ইউআরএল স্ট্রাকচার যদি ওকে করলাম, এখন কথা হচ্ছে যে আমাদের মিডিয়া সেটিংসে আসি। মিডিয়া সেটিংস কি, আমাদের ভিডিও আর ইমেজগুলো কীভাবে আসতে পারে। ঠিক আছে, তো মূলত আমরা এখানে ইমেজের অবস্থানটা পাই, যে এখানে দেখেন যে ইমেজ সাইজ বলছে যে আমরা যেটা কোনো থাম্ব ইমেজ অ্যাড করি, আমরা যেমন আমাদের ওই যে উইজেট কর্পের যে হোম পেজ ছিল ওখানকার যে ইমেজটা, ওটা ক্লাস কি দিয়েছিলাম থাম্ব। তো এইটাকে টার্গেট করি আমি থাম্ব নামে ওখানে দিয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্ডপ্রেসের থাম্বনেল ইমেজের সাইজ হচ্ছে 150x150 পিক্সেল। ঠিক আছে, এই থাম্বনেল মানে কিন্তু এইটা না, এখানে এমন একটা থিম সিলেক্ট করা আছে যেটা থাম্ব নাই। তো আমি এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত আরও পরবর্তী ক্লাসগুলোতে বুঝাবো। মানে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ব্যাপারটা এমনটা হবে যে আমরা একদিনে একটা পুরো চ্যাপ্টার শিখে নেক্সট দিন আরেকটা জিনিস শিখবো না। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যেদিন যে ক্লাসটা দেখবে ওই ক্লাসের টপিকগুলো শিখবো। তাহলে কী হবে যে একবারে সব কিছু পাওয়া হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে পাবেন, স্টেপ বাই স্টেপ পাবেন। তো আজকে যেমন আমি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিব, নেক্সট ক্লাস থেকে বেসিক পিএইচপি দেখাই দিয়ে আপনাদেরকে বেসিক স্ট্রাকচারটা, থিমের স্ট্রাকচারটা কেমন হয় এটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো থাম্বনেল ইমেজের সাইজটা কিন্তু 150x150, আপনি চাইলে এটাকে বড় করে দিতে পারেন, এখানে জাস্ট লিখে দিলেই বড় হবে। পরে এখানে একটা অপশন দেখেন যে বলছে যে ক্রপ থাম্বনেল টু এক্সাক্ট ডাইমেনশন, মানে বলছে যে এখানে যে ডাইমেনশনটা ইউজ করা আছে সেই ডাইমেনশনে এক্স্যাক্টলি সেটাকে ক্রপ করে বসান। যদি আপনি না বসান, মানে আপনি যদি মনে করেন যে না আপনি 200x200 দিবেন, তাহলে তো শো করবে, কোনোদিনও করবে না, কারণ বাই ডিফল্ট বলেই দিচ্ছেন এখানে যেখানে 150x150 আছে। তো ওয়ার্ডপ্রেস তো বারবার ঘুরে ফিরে এখানেই আসবে, তাই না? তো আপনি যদি ওখানে বড় করতে চান এখানে আপনাকে বড় করে দিতে হবে।
আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ ইমেজ। তো মিডিয়াম আমরা অনেক সময় যখন আমরা পোস্ট বা পেজে ইমেজ অ্যাড করি, যখন আমরা কিছু কিছু মিডিয়া ইয়ে আছে, সিলেকশন থাকে, ইমেজের সিলেকশন, যে ইমেজটা কত বড় কত ছোট দেখাতে চাই, ওই ইমেজে এডিট অপশনে গেলে আমরা দেখতে পারবো, ইনশাল্লাহ আমরা দেখাবো। আর এটা হচ্ছে লার্জ সাইজ, যে একদম পুরো উইন্ডো জুড়ে ইমেজটা আসবে, মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সর্বোচ্চ বড় সাইজ। আপনি চাইলে এটাকেও ছোটো করতে পারেন, বা এটাকে চাইলে আপনার আরও বড় যদি করতে চান বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। শেষের যে অপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা, এখানে বলছে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেস্ট ফোল্ডার। আপনি যদি আজকে একটা ফাইল আপলোড করেন তাহলে 2015 3 তারপর হচ্ছে 16, তার মানে 2015 সালে 3 মাস 16 তারিখ এই অনুযায়ী ওই ফোল্ডারে গিয়ে সেভ হবে। কিন্তু এখানে যদি আপনি অর্গানাইজ না রাখেন, সবগুলো আপলোড ফোল্ডারের ভেতরে গিয়ে জগা খিচুড়ি হয়ে যাবে। আপনি কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না কোন তারিখে কোনটা আপলোড করছেন। হ্যাঁ, এমনটা হতে পারে যে সি প্যানেলে ঢুকে দেখতে পারবেন যে কোন তারিখে কোনটা আপডেট হয়েছে, কিন্তু আপনি যদি অর্গানাইজ করে রাখেন, আপনার দেখার দরকার আছে, আপনি জাস্ট এফটিপি দিয়ে আপনি লগ ইন করলেই দেখতে পারবেন যে কোথায় কোথায় কোনগুলো আপলোড করছেন। এটাই তো, এই ইউআরএলটাকে চেঞ্জ করা যায়, তবে ওটা এইটাকে চেঞ্জ করার জন্য প্লাগইন ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়া গেল। এরপর হচ্ছে ডিসকাশন। আসলে ডিসকাশন নিয়ে এখন কথা বলার মতো তেমন কিছু নাই। ডিসকাশন হচ্ছে আপনার যে পোস্টগুলো থাকবে বা পেজগুলো থাকবে, এখানে যে কমেন্ট সেকশন আছে, দেখেন এখানে কিন্তু কমেন্ট সেকশন একটা আছে, তাই না? এই যে কমেন্ট সেকশন, এখানে যে আপনি লিখেন যে হ্যালো নামে একটা কমেন্ট লিখে যদি পোস্ট দেন, এই কমেন্টটা কিন্তু পোস্ট হবে। দেখেন কমেন্টটা কিন্তু পোস্ট হয়েছে, হ্যাঁ, এবং আমার ইমেজ দিয়ে পোস্ট হয়েছে। এখানে আবার রিপ্লে বাটন আছে এখানে একটা। যাই হোক, এগুলো অটোমেটেড আপনাদেরকেও দেখা, একটা কোডের কাজ খালি এগুলো দেখা দিলে আপনারা নিজেরা পারবেন। তো এখানে বলে দিচ্ছে যে কমেন্ট সেকশনটা কীভাবে কাজ করে। আসলে ডিফল্ট আর্টিকেল সেটিং বলছে যে এখানে আপনারা একটু পড়ে নিন। এটা আর্টিকেল সেটিং, অ্যাটেন্ড টু নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু ফ্রম দ্য আর্টিকেল। মানে বলছে যে যদি আপনার এই ব্লগের কোনো পোস্টে অন্য ব্লগ থেকে যদি কোনো লিঙ্ক আসে, সেটা আপনাকে অলওয়েজ নোটিফাই করবে। এই ধরনের বিভিন্ন ধরনের সেটিংস আছে। তারপরে আদার কমেন্ট সেটিংস আছে, যে বলছে যে কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। আপনার এই সাইটে যদি ব্লগ পোস্ট যেগুলো থাকবে সেগুলোর যদি হয় পাবলিক কমেন্ট অপশন রাখেন, যে সবাই কমেন্ট করতে পারবে রেজিস্ট্রেশন ছাড়া, কিন্তু একটা রেস্ট্রিকশন দেবেন কি, যে তাকে অবশ্যই একটা তার নামটা এবং ইমেল অ্যাড্রেসটা ফিল করতে হবে। নাম এবং ইমেল অ্যাড্রেসটা অবশ্যই তাকে দিতে হবে, যাতে করে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু এই অপশনটা যদি আপনি ডিসেবল রাখেন বা আপনি অ্যাক্টিভ না রাখেন, তাহলে কিন্তু সে অ্যানোনিমাস হয়ে আপনার ব্লগে কমেন্ট দিবে, দেখা যাবে আপনি উল্টাপাল্টা কমেন্ট দিয়ে রেখে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, পরের অপশনটা হচ্ছে ইউজার্স মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট। এটা তো ফুল রেস্ট্রিকশন, যে আপনি চাচ্ছেন যেই কমেন্ট করুক না কেন লগ ইন রেজিস্টার করতেই হবে, এবং রেজিস্টার করলেই হবে, লগ ইন থাকতে হবে। এটাই এখানে বলছে যে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন আর্টিকেল ওল্ডার দেন, এখানে বলছে যে মানে এতদিন, মানে বলে দিচ্ছে যে আপনারা আজকে একটা ব্লগ পোস্ট করছেন বা একটা পোস্ট লিখছেন, ওখানের কমেন্ট পাবলিক আছে, কিন্তু অটোমেটিক্যালি 14 দিন যখন বয়স হবে ওই পোস্টের, অটোমেটিক্যালি কমেন্ট সেকশনটা ডিসেবল হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, আর কাউকে কমেন্ট করতে দেওয়া হবে না। বা আপনি চাইলে এখানে ডেটা বাড়াই দিতে পারেন, অথবা এটাকে আপনি জাস্ট ডিসেবল রাখতে পারেন। মানে এটা তো এখন করা আছে, ডিসেবলই আছে, তাই না? আপনি যখন অ্যাক্টিভ করবেন এটা এনেবল হয়ে গেল, তার মানে কি 14 দিন পর কমেন্টটা বলবে যে কমেন্ট ক্লোজ। সো আপনাদের ওপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে রাখতে চান এটা, এই সেটিংসটা ডিপেন্ড করবে টোটালি আপনাদের ওপর। আচ্ছা, এটা বলছে যে এনাবল থ্রেডেড নেস্টেড কমেন্ট। এই যে যেমন আমরা কমেন্ট করলাম না এখানে, তো এই থ্রেডেড নেস্টেড কমেন্ট মিন কিন্তু বোঝায় এইটা। যেমন আমি এখানে কমেন্ট করলাম, এটা থ্রেডের মতো সৃষ্টি হবে। এখানে দেখেন থ্রেডের মতো হলো না, এইখান থেকে থ্রেডের মতো হইলো না এটা। তো এবার আমি যদি এখানে রিপ্লে দিই, দেখেন কি আসে। এটা কি বলা হয়েছে নেস্টেড থ্রেডেড কমেন্ট, দেখেন সৃষ্টি হয়েছে না একটা একটা করে। তো এই যে দেখেন এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্টে নাই, মানে এটার থেকে একটু ডান দিকে এটা আছে, আবার এটা থেকে একটু ডান দিকে এটা আছে। তো এটাকে বলা হয় থ্রেডেড নেস্টেড কমেন্ট। যা আপনি যদি চান যে এখানে কতগুলো থাকবে, মানে কতগুলো লেভেল থাকবে, এই নেস্টেড কমেন্টের কতগুলো লেভেল থাকবে সেই লেভেল পর্যন্ত দেখাবে। আপনি যদি চান যে ওই মেইন কমেন্টের থ্রেড হবে বা নেস্টেড কমেন্ট হবে 10টা, তাহলে 10টা কমেন্ট যখনই হয়ে যাবে তখনই আবার সেই প্রথম লেভেল থেকে শুরু করবে সে কমেন্টগুলো, ঠিক আছে। মানে এই জিনিসগুলো আপনাদেরকে পড়ে বুঝতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাইট মেনটেন্যান্সের ক্ষেত্রে। আর লাস্ট যেটা বলছে সেটা বলছে হচ্ছে যে ব্রেক কমেন্ট ইনটু পেজেস উইথ 50 টপ লেভেল কমেন্ট পার পেজ অ্যান্ড দ্য লাস্ট পেজ ডিসপ্লেড বাই ডিফল্ট। তো বলছে যে এখানে আপনার প্রথম পেজে মানে 50টা করে কমেন্ট দেখাবে এবং পেজে ব্রেক করবে, মানে 50টা কমেন্ট হয়ে যাওয়া মাত্রই সে 51 নম্বর কমেন্টটাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে। এবং পরবর্তীতে বলছে কি যে লাস্ট কমেন্ট যেগুলো মানে রিসেন্ট কমেন্ট, মানে
আপনার সাম্প্রতিক যে কমেন্টগুলো সেগুলো সবার প্রথমে দেখাবে, এবং যেগুলো পিছে আগে হয়ে গেছে সেগুলো পরে দেখা হবে, মানে সেগুলো দ্বিতীয় বেদে চলে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এখানে বলছে যে ইমেল মি হোয়েন এভার এনি ওয়ান পোস্ট এ কমেন্ট, আর বলছে যে এ কমেন্ট অন হেল্ড ফর মডারেশন। তো যে কোনো আপনার পোস্টে বা পেজে যদি কেউ কমেন্ট করে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে মেইল করবে, এটা ডেফিনেটলি এনাবল রাখা উচিত। আর পরেরটা বলছে যে এ কমেন্ট ইজ হিল্ড ফর মডারেশন, এই মডারেশনটাই হচ্ছে স্প্যামিংয়ের জন্য বা আপনার সাইটের সিকিউরিটির জন্য। কেউ মনে করেন পাবলিক কমেন্ট রেখে দিচ্ছেন, কেউ এসে আপনাকে গালাগালি করে চলে গেল, 10 জনের সামনে গালাগালি দিল, 10 জন এসে দেখতেছে আপনি গালাগালি দিচ্ছে, অথচ আপনার সাইটে 1 মাস থেকে লগ ইনই করেন না, বুঝতেছেন না কি কোথায় কী হচ্ছে। সো এইটা মডারেশন অপশনটা হচ্ছে সেই জন্যই, যদি কেউ আপনি গালি দেয় বা যাই করুক না কেন, আপনার পারমিশন ছাড়া কমেন্টটা ডিরেক্টলি কারোর সামনে ভিজিবল হবে না। অনলি আপনিই দেখবেন যে কমেন্ট ওখানে একটা হয়েছে এবং কমেন্টটা অবশ্যই সেখানে মডারেশনের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, তো ব্যাপারটা কেমন হয় আমি আপনাকে বুঝাই দিই। ধরেন এখান থেকে আমি লগ আউট করলাম, সাইট থেকে লগ আউট করলাম, লগ আউট করে আমি জাস্ট সিম্পলি আমাদের সাইটটা ব্রাউজ করতেছি। এখন এই পোস্টে যাই, দেখেন আমাকে কিন্তু এখন সে বলবে যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দিতে, তাই না? তো আমি দিলাম, মনে করেন যে আমি যাই আছে দিলাম, দিলাম, দিয়ে কমেন্ট পোস্ট করলাম। খেয়াল করবেন কমেন্টটা কী অবস্থা দাঁড়ায়, কি বলছে, সরি এখানে এই যে দেখেন আমার নামে পোস্ট হয়েছে, কখন পোস্ট হয়েছে সব বলছে কি ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, এই শুধুমাত্র এই অপশনটার কারণে। আচ্ছা সেশন এক্সপায়ার হয়ে গেছে, যাই হোক। তো যেহেতু আমি লগ আউট করে ফেলছি, সো বলতেছে যে আমাকে অবশ্যই লগ ইন করতে হবে, ওই যে বলছে সেশন এক্সপায়ার, মানে লগ আউট করার পর যদি পেজ একটু যদি সেশন এদিক ওদিক হয় তাহলে সঙ্গে সঙ্গে ও লগ আউট করে দিবে। তো যাই হোক আমি লগ ইন করি, তো লগ ইন করলাম। আচ্ছা, এখন কীভাবে বুঝবেন যে কমেন্টটা মডারেশনে আসছে? তো আপনি জাস্ট এই পেজটাকে রিফ্রেশ করেন, দেখেন এই যে কমেন্ট নামে একটা সেকশন আছে, এই কমেন্টে এসে একটা আইকন দেখতে পারবেন, এই যে দেখেন ওয়ান কমেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করেন। এখন দেখছেন কি বলছে যে আমাকে অ্যাপ্রুভ, রিপ্লে, তারপরে কুইক এডিট, থ্র্যাশ, স্প্যাম। আপনি চাইলে স্প্যাম হিসেবে ট্রিট করতে পারেন, যে না অনেকগুলো লিঙ্ক পোস্ট করছে উল্টাপাল্টা বলছে স্প্যাম, অথবা ডিরেক্টলি ডিলেট, অথবা আপনি চাচ্ছেন যে এডিট করতে বলছেন, অথবা এমন হতে পারে যে আপনার সাইটটা পুরোই বাংলা বাট সে এসে ইংলিশে কমেন্ট দিছে, আপনি তার এই কমেন্টটাকে ওখানে অ্যাপ্রুভ দিলেন, কিছুটা এডিট করে দিলেন এবং নিচে একটা নোট দিয়ে দিলেন যে অবশ্যই বাংলায় কমেন্ট করতে হবে। অনেক বাংলা কমিউনিটি সাইটে এমন করে, এডিট করে দেয়, পরে বলতে হবে যে বাংলায় কমেন্ট করুন, নিচে দিয়ে দেয় মডারেটর। এখানে থেকে কুইক এডিট করে ওটা করে দিতে পারেন আপনি, অথবা আপনি এখান থেকে রিপ্লে দিতে পারেন। রিপ্লে দেওয়ার জন্য এখানে আসতে হবে, আপনি চাইলে রিপ্লে এখান থেকে দিতে পারেন, যে রিপ্লে ক্লিক করলে, সরি এই যে রিপ্লেতে ক্লিক করলে এখান থেকে রিপ্লে দিতে পারবেন, অর জাস্ট অ্যাপ্রুভ দিলেন, আবার আনঅ্যাপ্রুভ দেখাবে। এখানে দেখেন আনঅ্যাপ্রুভ দিলে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যায়, দেখেন, ঠিক আছে? আর যখন আপনি এটাকে অ্যাপ্রুভ দিবেন, অ্যাপ্রুভ দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। দেন এখন আপনি এটা রিফ্রেশ করেন, দেখবেন যে এই মডারেশনও দেখাবে না, দেখেন বুঝতে। তো এটাই হচ্ছে মডারেশনের ব্যাপারটা, যে মডারেশন মানে এটা হচ্ছে সিকিউরিটি। আচ্ছা, ডিসকাশন আরেকটা সেটিংস আছে, দেখাই দিই। আচ্ছা, তো এই দুটো গেল। এখন বলছে যে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, এখানে বলছে যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, মানে একটা কমেন্ট তখনই দেখাবে যখন সেটা অ্যাপ্রুভ হবে। এখন পরের স্টেপে বলছে আবার যে কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, মানে আমি একটা কমেন্ট এখানে অ্যাপ্রুভ করে দিয়েছি, দ্যাট মিনস সে আমার জন্য গ্রিন সিগন্যাল। সো পরবর্তী কমেন্টগুলো কিন্তু আর মডারেশনে আসবে না, ঠিক আছে? এখানে এই অপশনটাই হচ্ছে সেইটা, যদি আপনি এখানে আনচেক করে দেন। আর এখানে যদি বলেন যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, যেই কমেন্ট করুক প্রতিটা কমেন্ট মডারেশনে আসবে। কিন্তু এটা আনাবল, এটাকে আপনি মনে করেন যে এটা আপনার হচ্ছে কি ডিঅ্যাক্টিভ করা, আর এটা অ্যাক্টিভ করা। তাহলে শুধুমাত্র একটা কমেন্ট যদি অ্যাপ্রুভ হয়, এই যে বলছে যে এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, তাহলে কিন্তু পরবর্তীতে আর অ্যাপ্রুভ করতে হবে না। এটা হচ্ছে এই অবস্থা। আচ্ছা, এখানে বলছে কমেন্ট মডারেশন। যাই হোক, এখানে কমেন্ট মডারেশন এই জিনিসটা হচ্ছে স্প্যামিং প্রোটেকশনের জন্য। এখানে বলছে যে হোল্ড এ কমেন্ট ইন দ্য কোড ইফ ইট কন্টেন্টস, এখানে বলছে 2 or more লিঙ্কস, ঠিক আছে? যদি দুটো বা তার বেশি লিঙ্ক দিয়ে কমেন্ট হয়, ওটাকে ডিটেক্ট করে নেবেন যে ওটা স্প্যাম হিসেবে আসছে। দেখছেন কত বড় সিকিউরিটি।
আপনি যদি বলেন যে না 10টা লিঙ্ক থাকতে পারে, 10টা লিঙ্ক থাকা মানে সাইটের অবস্থা কাহিল করে দিবে। লিঙ্ক দিয়ে কিন্তু অনেক সময় ভাইরাস ছড়ানো যায়, এগুলো আছে। তো যাই হোক, তো এই জন্য এখানে আপনি সিলেক্ট করে দেবেন যে না একটা লিঙ্ক দিলে সমস্যা নেই, কিন্তু দুটো লিঙ্ক যখনই দিবে তখনই ওকে স্প্যাম হিসেবে ট্রিট করতে হবে। এখন সে আমার ভাই হোক আর আপনার ভাই হোক, যেই কমেন্ট করুক আপনি দেখে দেখে সেটাকে অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে। এবং এইখানে একটা মেসেজ দিতে পারেন, বলছে যে when a comment contains any of these words in the content name, URL, email or IP, it will be held in the moderation code queue. তারপর বলছে যে one word or IP per line, it will be matched inside words, so press will match WordPress, ঠিক আছে। খেয়াল করেন এখানে বলছে যে এরা এখানে এমন ওয়ার্ড ফিল্টারিং এর কথা বলছে। এখানে আপনি চাইলে মনে করেন যে কেউ একটা বাজে গালি দিল, আপনি অবশ্যই চান না যে এই গালিটা এখানে দেখাক, ঠিক আছে। আপনি এখানে সেইভাবে লিখে দিবেন যে যদি কখনো কেউ একটা বাজে গালি দেয়, এই গালিটা দেওয়া মাত্রই ওই গালিটা দেখাবে না, ওই গালিটার আন্ডারে স্টার সাইনগুলো দেখাবে। এটা হচ্ছে ওয়ার্ড ফিল্টারিং এটা, ঠিক আছে। তো এইভাবে করে দিবেন। এবং আরেকটা কথা বলছে যে ওয়ান ওয়ার্ড, এখানে বলছে দেখেন ওয়ান ওয়ার্ড অর আইপি পার লাইন, মানে আপনি এখানে একটা করে ওয়ার্ড লিখলেন, মনে করেন যে এখানে লিখলেন ওয়ার্ড, আবার কমা দিয়ে এখানে লিখবেন না, এখানে ওয়ার্ড লেখার পরে একটা স্পেস দিয়ে মানে এন্টার দিয়ে কিন্তু নিচে লিখবেন। এখানে বলছে ওয়ান ওয়ার্ড অর আইপি পার লাইন, পরে বলছে যে ইট উইল ম্যাচ ইনসাইড ওয়ার্ডস, সো প্রেস উইল ম্যাচ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। যদি আপনি প্রেস লিখে রাখেন তাহলে ওয়ার্ডপ্রেসকেও ডিটেক্ট করবে যে না এটাও মনে হয় সেই ভিতরে বাজে কোনো ওয়ার্ড। সো যখন আপনি লিখবেন তখন মাথায় রেখে লিখতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো আপনি ফিল্টার করতে চান, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে কমেন্ট ব্ল্যাক লিস্ট। তো when a comment contains any of this word in the content name, URL, ওই একই কথা। এই ব্ল্যাক, এই যে যেমন মডারেশনে আসবে, এটা কিন্তু মডারেশন আসবে, এই ওয়ার্ডগুলো থাকলেই মডারেশন পেয়ে যাবে, ঠিক আছে। যদি মনে করেন অ্যাপ্রুভ, ও একটা কমেন্টের অ্যাপ্রুভ আছে অলরেডি, যেটা উপরে লেখা একটা কমেন্ট অ্যাপ্রুভ আছে, বা দ্বিতীয় কমেন্টের মধ্যে এরকম দুটো লিঙ্ক আসছে উইথ এরকম কিছু ওয়ার্ড আসছে, তাহলে ওকে কিন্তু অলওয়েজ মডারেশনে রেখে দিবে। আর এখানে বলছে যে কমেন্ট ব্ল্যাক লিস্ট, সেম কাজগুলো যদি হয় তাহলে এই কমেন্টটা কী কী কারণে ব্ল্যাক লিস্ট হইতে পারে সেটা এখানে লিখে দিতে বলছে, ঠিক আছে, মানে ব্ল্যাক লিস্টেড কমেন্ট। এখন বলছে যে অ্যাভাটার। এই অ্যাভাটার্স হচ্ছে কি একটা গ্লোবালি রিকগনাইজেবল একটা আইকন বা একটা ছবি। ওই গ্রাভাটার নামে একটা সাইট আছে, ওখানে গিয়ে আপনাদের একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে রেজিস্ট্রেশন করে, এবং ওর মুড দিতে হবে জি রেটেড। এই যে দেখেন জি রেটেড সিলেক্ট করা আছে, এই জি রেটেড সিলেক্ট করার কারণেই কিন্তু আমার এখানে ইমেজটা দেখাচ্ছে। যদি আমি এখানে জি রেটেড না দিই, আমি যদি বলি পি রেটেড, সেভ দিই, দেখেন ইমেজটা দেখায় কিনা। আচ্ছা দেখাচ্ছে এখানে। যাই হোক, এখানে দেখার কারণ হচ্ছে এই যে এখানে এটা আমার সিলেক্ট করা আছে, ও এই যে শো অভাটার করা আছে। যাই হোক, কিছু কিছু কারণে ওয়ার্ডপ্রেস এগুলোকে সিলেক্ট করে রাখে, মানে দেখায় দেয়। আচ্ছা, এখানে মূল আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা এই গ্রাভাটার সেটিংসে এসে আপনারা এই gravatar.com নামে একটা সাইট আছে, আমি দেখাই দিচ্ছি, এই যে গ্রাভাটার ওয়ার্ডপ্রেস। তো এখানে যাবেন, এই ওয়ার্ডপ্রেস যারা তৈরি করছে এই গ্রাভাটার সাইটটা তারাই তৈরি করছে। এই যে দেখেন এই যে এটা গ্লোবালি রিকগনাইজড অ্যাভাটার। তো এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন করে আপনারা একটা ছবি আপলোড করে দিবেন, দিয়ে প্রাইমারি অ্যাকাউন্টের আন্ডারে আপনি কোন ছবিটা দেখাইতে চান সেই ছবিটা আপলোড করে দিবেন। ওরা মনে হয় 12 ঘন্টা না অনেক দ্রুতই হয়ে যায়। আসলে এটা টাইম মেনশন করে বলা খুব মুশকিল, দেখা যায় 5 মিনিটের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যায়। সো আপনারা যে ইমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করবেন, খেয়াল রাখেন যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং ইমেজটা অ্যাড করবেন, ওই ইমেল দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট, বিশ্বে যদি 1 কোটি ওয়ার্ডপ্রেস সাইটে আপনি রেজিস্ট্রেশন করেন আর কমেন্ট করেন, আপনার এই সাইটে রেজিস্ট্রেশন থাকার কারণে আর এইখানে যে ইমেজটা আপলোড থাকবে ওই 1 কোটি সাইটে সেই ইমেজটা দেখাবে। মানে কত পাওয়ারফুল একটা টুলস, বুঝতে পারছেন? সো ব্যাপারটা হচ্ছে এমনটা যে এখানে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশন করে যে বুঝাই দিচ্ছে যে ছবিটা দিয়ে কীভাবে ছবিটা থাকবে। এখানে অ্যাকাউন্টটা করবেন, আমি দেখাই যে সাইন ইন করে, এই যে দেখেন এইভাবে করে ইমেজটা আছে, ঠিক আছে। এই যে প্রায় কীভাবে ইমেজটা দেখাবে না দেখাবে এগুলো এখানে আপনি চাইলে যত ইমেজ আছে আপনি ইমেজগুলোকে চেঞ্জ করতে পারেন, টেলার ডিলিট করে দিতে পারেন। দেখেন সবগুলো কিন্তু জি রেটেড, ঠিক আছে। জি রেটেডটা অবশ্যই রাখতে হবে। আপনারা যখন এখানে সিলেক্ট করবেন, মনে করেন যে এই ইমেজটা এখানে ক্লিক করলাম, হ্যাঁ এটা এখানে না, এটা আপনাদেরকে, আচ্ছা এখানে প্রোফাইল সেটিংসে যেতে হবে। মনে করেন যে এটা অ্যাড অ্যান ইমেজ, অথবা মনে করেন যে মাই প্রোফাইল,
যেখানেই হোক না কেন আপনারা এখানে গেলেই আপনাদেরকে ইমেজটা অ্যাড করতে দিবে। এই যে এখানে আপনি প্রোফাইল আলাদা কী কী দেখাতে চান, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে অ্যাড অ্যান ইমেজ, এইখান থেকে আপনি ইমেজটাকে অ্যাড করতে পারবেন। যাই হোক, এই সাইটটা আপনার রেজিস্ট্রেশন করে সেটিংসগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন, খুব কঠিন কিছু না, অনেক সহজ বুঝে যাবেন। এবং এখানে যে ইমেজটা অ্যাড করবেন সেই ইমেজটাই আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে এই অ্যাডমিন বারে দেখাবে, এইখানে দেখাবে, আপনারা যেখানে যেখানে আপনাদের প্রোফাইলটা শো করাবেন ওয়ার্ডপ্রেস সাইটে সেখানেই আপনাদের ইমেজটা দেখাবে। ওয়ার্ডপ্রেস সাইট হতে হবে না, অন্য কোথাও না, এটা তো ওয়ার্ডপ্রেস সাইটের একটা সিস্টেম। তো অবশ্যই এই অ্যাভাটার সেটিংসে শো অ্যাভাটার বলে দিতে হবে এবং এটাকে অবশ্যই জি সুইটেবল ফর অল অডিয়েন্স এই জি রেটে রাখতে হবে। এবং এই যে ডিফল্ট অ্যাভাটার কেমন আসবে সেটা, যদি কারো অ্যাভাটার রেজিস্ট্রেশন আছে কিন্তু কোনো ইমেজ সেট করা নাই, সেই ক্ষেত্রে কী দেখাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে এই যে গ্রাফাটার লগো দেখাবে, এই লগোটা দেখাবেন, এইগুলো দরকার নেই, ব্ল্যাক না রাখে এইভাবে দেখাবেন, ঠিক আছে। এইটা সিলেক্ট, এখান থেকে গ্রাফাটার লগো, এখান থেকে জি ফর সুইটেবল অল অডিয়েন্স, আর এখান থেকে শো অ্যাভাটার, এখানে করে জাস্ট সেভ চেঞ্জেস। আমি কিন্তু সেটিংসগুলো নিয়ে অনেক আলোচনা করতেছি, কারণ এই সেটিংগুলো ঠিক না থাকলে আপনার সাইট মেনটেন করতে পারবেন না ঠিক মতো, ঠিক আছে। এরপর আছে রিডিং। এখন রিডিংয়ে বলছে যে দেখেন রিডিং সেটিংয়ে বলছে কি যে ফ্রন্ট পেজ ডিসপ্লে। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে অনেক অ্যাডভান্স ফিচার নিয়ে কাজ করতে পারবো, যেমন কাস্টম পেজ টেমপ্লেট আছে, সেই কাস্টম পেজ টেমপ্লেটের আন্ডারেই এই অপশনটা পড়ে ম্যাক্সিমাম টাইম। মনে করেন যে আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করছেন এবং সেটার হোম পেজটা টোটালটাই ডিফারেন্ট, কিন্তু অন্যান্য পেজগুলো খুব সিম্পল, কিন্তু আপনি চাচ্ছেন যে যেটা ডিফারেন্ট পেজ ওটাকেই আপনি হোম পেজে দেখাতে চান, ঠিক আছে। তাহলে আপনাকে এখানে আসে বলতে হবে যে আপনি এখানে প্রথমে ফ্রন্ট পেজ ডিসপ্লে বাই ডিফল্ট কিন্তু থাকে যে ইউর লেটেস্ট পোস্ট, দ্যাট মিনস আমার লেটেস্ট পোস্ট এখানে আছে, লেটেস্ট পোস্ট যেটা সেটাই কিন্তু দেখাচ্ছে। আমি যদি হোম পেজে যাই আমার লেটেস্ট পোস্টগুলোই দেখাচ্ছে। তা আমি যদি এখানে একটা পোস্ট করি, মনে করেন যে আবার একটা পোস্ট করি, যেখানে এই যে অ্যাড নিউ, এই পোস্ট থেকে অ্যাড নিউ, ঠিক আছে। এখানে মনে করেন একটা পোস্ট ক্লিক করবো, আর আমি পোস্ট এখানে কিন্তু পোস্ট করার সিস্টেম আমি দেখাই দিচ্ছি। মনে করেন যে এটা আমি দিলাম যে দিস ইজ এ নিউ পোস্ট লিখলাম, মনে করেন এটা পোস্টের টাইটেল দিলাম আমি, ঠিক আছে, পোস্টের টাইটেল দিলাম এবং আমি এখানে কন্টেন্ট নিব হচ্ছে, মনে করেন আমি কন্টেন্ট নিয়ে আসি, মানে এই বেসিকটা কিন্তু আপনারা ফুললি মানে ভালো করে বুঝে নেক্সট ক্লাসে আসবেন, কারণ নেক্সট ক্লাসে কিন্তু এত কিছু বোঝানো হবে না। নেক্সট ক্লাসে জাস্ট আমরা থিম ডেভেলপ করবো। তো আমি এই প্যারাগ্রাফটা কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করলাম, মানে আমি কয়েকটা প্যারাগ্রাফ তৈরি করলাম, ঠিক আছে। তো আমার এখানে কয়েকটা কিন্তু প্যারাগ্রাফ অলরেডি তৈরি হয়ে গেল। হ্যাঁ, যেহেতু আমার এখানে আচ্ছা টেক্সট মোডে আছে, এই যে এখানে পেস্ট করি, টেক্সট মোডে থাকলে ট্যাগ সহ লিখতে হবে, ঠিক আছে। আর এখন ভিজুয়াল মোডে নর্মাল, এখন কিন্তু ট্যাগ দেখাবে না এখানে, ঠিক আছে। এটাকে যদি পাবলিশ দেন পাবলিশ দিলাম, আমি কিন্তু আর কোনো সেটিং ধরিনি, আমি জাস্ট পাবলিশ করছি, টাইটেল দিছি, কন্টেন্ট এরিয়াতে কন্টেন্ট দিছি আর পাবলিশ করছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন লেটেস্ট পোস্টটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের উপরে আসবে, দেখছেন আসছে। তো এইভাবে করে আমরা যতগুলো পোস্ট করবো সবগুলোই আমাদের মানে রিসেন্টটা সবার উপরে আসবে। এখন পোস্ট নিয়ে একটু বিস্তারিত বলে আসি, যেহেতু পোস্টে চলে আসছি। তো পেজ আর পোস্ট দুটো সেম ব্যাপার কিন্তু ডিফারেন্ট। কীভাবে ডিফারেন্ট বলি, আমরা কিন্তু পোস্ট অলরেডি একটা করে ফেলছি এবং পোস্টের কিন্তু সেটিংস আমরা এখনই দেখবো। আরেকটা কি আছে পেজ, তাহলে আমরা পেজে যাই, অ্যাড নিউ, এটাও কিন্তু একটা পোস্ট, ধরেন এটা নতুন পোস্ট আর আমরা এখানে একটা নতুন পেজে গেলাম। তো এইটার ভিজুয়াল যে মানে এটা যে ইউজার ইন্টারফেসটা, মানে এটা দেখতে যেমন, এটা কি আলাদা? একই তো, তাহলে পোস্ট আর পেজ হইলো কেন? ডিফারেন্ট আছে, অবশ্যই ডিফারেন্ট আছে। খেয়াল করেন মেজর ডিফারেন্ট হচ্ছে যে পোস্টগুলোর ক্যাটাগরি করা যায়, কিন্তু পেজের কোনো ক্যাটাগরি নাই। এটা হচ্ছে 1 নম্বর অপশন। যেমন আপনি চাইলে এখানে ক্যাটাগরি তৈরি করতে পারেন, দেখেন ক্যাটাগরি কিন্তু আছে, আপনি এখানে ক্যাটাগরি আছে, আপনি চাইলে আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন, অ্যাডমিন হিসেবে লগ ইন করে থাকেন, আপনি কিন্তু অলওয়েজ এই অপশনটা পাবেন যে অ্যাড এ নিউ ক্যাটাগরি। তাহলে আমি নিলাম যে এখানে কি টেক পোস্ট, মনে করেন আমি এরকম একটা ক্যাটাগরি নিলাম। এখন ক্যাটাগরিটা মনে করেন আমার এখানে একটা ক্যাটাগরি আছে, অলরেডি এক্সিস্টিং ক্যাটাগরি একটা আমার এখানে আছে, তো আমি চাচ্ছি যে আমার নতুন ক্যাটাগরিটা ওই ক্যাটাগরির আন্ডারে থাকবে, মানে সাব ক্যাটাগরি হবে এটা। সেই ক্ষেত্রে এই যে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, প্যারেন্ট ক্যাটাগরি কার আন্ডারে হবে, ঠিক আছে। তো আমরা আপাতত প্যারেন্ট ক্যাটাগরিতে না যাই, আমরা আপাতত জাস্ট টেক পোস্ট লিখে আমরা এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি করলাম। দেখেন ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে গেল। আমরা এখন এটাকে জাস্ট আনচেক করে দিই, ঠিক আছে, আনচেক করে দিলাম। এখন এটা হচ্ছে ট্যাগ, মানে এই ক্যাটাগরি আর ট্যাগ অনেকটাই সিমিলার,
কিন্তু ডিফারেন্ট কীভাবে আমি আপনাদেরকে এটা নিয়ে পরে আলোচনা করবো, আপাতত আমি ক্যাটাগরি নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো আমরা এখানে পাচ্ছি কি যে আমরা ক্যাটাগরি পাইলাম এবং আমরা পোস্টের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। দেখেন পোস্টের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, যেমন স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পোস্টের নর্মাল ফরম্যাট। এরপর কি আছে, অ্যাসাইড সিস্টেম আছে। এগুলো আসলে কীভাবে কাজ করে, আমাদের সাইডে যখন অনেকগুলো পোস্ট থাকবে, যেমন মনে করেন যে আমার এখানে দিলাম অ্যাসাইড দিলাম, ক্যাটাগরি দিলাম এবং আমি এটাকে আপডেট করে দিলাম। এখন দেখেন তো আমার এই পোস্টটা কেমন দেখায়, বাই ডিফল্ট কিন্তু এমন, ঠিক আছে। আমি এখন অ্যাসাইড সিস্টেমে দিয়ে রিফ্রেশ করলাম, কেমন দেখায়, কেমন দেখাইছে, আছে টাইটেল কই, টাইটেল কিন্তু ক্যাটাগরি আসছে। হ্যাঁ এটা টাইটেল আসার কথা, কেন আসলো না বুঝলাম না, দেখি রিফ্রেশ করি। না টাইটেল আছে, এটা আছে। আচ্ছা এমনটা হতে পারে আমি আরেকটা পোস্ট তৈরি করি এখানে, এটাকে আমি এখানে আরেকটা ক্যাটাগরি নিই এবং এখানে আমি কী করবো, এটাকে মনে করেন যে নিউ টেক পোস্ট লিখলাম এবং আমি এটাকে সাব ক্যাটাগরি আন্ডারে দিব, ঠিক আছে, সাব ক্যাটাগরি আন্ডারে। তো তাহলে প্যারেন্ট ক্লাস হবে কি টেক পোস্ট, আমি দিলাম অ্যাড করে। যদিও আমাদের নিউ টেক পোস্ট সিলেক্ট করা আছে, যেহেতু আমরা এটাকে বলে দিচ্ছি সাব ক্যাটাগরি হবে এই নিউ টেক পোস্ট, সাব ক্যাটাগরি হচ্ছে টেক পোস্টের। তো আমরা এখানে কী করবো, এখন আমি এখানে পাবলিশ করলাম, দেখি আমাদের হোম পেজে কী দেখায়, রিফ্রেশ করি এবার। আচ্ছা অ্যানাদার নিউ পোস্ট আমরা পেলাম। আমরা পরবর্তীটার কেন আমরা হেডিং পাচ্ছি না বুঝলাম না, তো দেখে আসি। এটা নিশ্চয়ই অ্যাসাইড পোস্ট টাইপ। আচ্ছা এখানে এই কারণেই হয়েছে, কারণ এটা টাইটেল নাই এই কারণেই, কারণ আমরা এই পোস্টের টাইপটাকে বলে দিচ্ছি যে অ্যাসাইড সিস্টেম। মানে অ্যাসাইড সিস্টেম পোস্টগুলো কি হয় যে ম্যাক্সিমাম টাইম এদের টাইটেলগুলো দেখা যায় না, মানে সাইড বাই সাইড টাইটেল, মানে জাস্ট কন্টেন্টগুলো কোন ক্যাটাগরির আন্ডারে হয়েছে সেই কন্টেন্টগুলো শুধু দেখায় তারা, ঠিক আছে। আবার মনে করেন আসলে এই পোস্ট ফরম্যাটগুলো কিন্তু আপনারা সব ধরনের পোস্টের জন্য লিখতে পারবেন না, স্পেসিফিক কিছু পোস্ট টাইপ থাকবে। যেমন আপনি স্ট্যান্ডার্ড পোস্ট চাচ্ছেন, স্ট্যান্ডার্ড রাখেন, অ্যাসাইড টাইপের পোস্ট চাচ্ছেন, অ্যাসাইড রাখেন। আপনার ইমেজ টাইপের ইমেজ গ্যালারি টাইপের পোস্ট চাচ্ছেন, আপনি ইমেজ গ্যালারি টাইপ রাখবেন, ঠিক আছে। আপনারা খেয়াল করবেন যখন অনেক অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট করতে শিখে যাবেন, তখন কিন্তু পোস্ট ফরম্যাটগুলো অনেক ইম্পর্টেন্স বহন করবে আপনাদের জন্য। যেমন নিউজ পেপার সাইটের হোম পেজ যেটা, ওখানে কি একই ধরনের পোস্ট থাকে? কখনো বড় থাকে, কখনো থাম্বনেল আকারে থাকে, কখনো ইমেজ বেস থাকে, কখনো ইমেজ গ্যালারি থাকে। তো এই জন্যই কিন্তু পোস্টের এতগুলো ক্যাটাগরি। দেখেন ইমেজ আছে, ভিডিও আছে, অডিও আছে, কোটেশন আছে, লিঙ্ক আছে, গ্যালারি আছে। মানে এখানে ডিপেন্ড করবে আপনার নিড কোনটা, বাট বাই ডিফল্ট আমরা অলওয়েজ স্ট্যান্ডার্ড পোস্ট খুঁজি। দেখেন এখন স্ট্যান্ডার্ডে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমরা এখন যেটাকে রিফ্রেশ দেই, দেখেন এটার কিন্তু টাইটেল চলে আসবে, আসছে টাইটেল কিন্তু অলরেডি চলে আসে। তার মানে কি আমাদের সাইটে আমরা 3টা পোস্ট অলরেডি পেয়ে গেছি। আচ্ছা যেটা বলতেছিলাম ডিফারেন্সের ব্যাপার, যেটা বলতেছিলাম যে পেজের কোনো নাই, পেজের কোনো ক্যাটাগরি নাই। দেখেন পেজের কিন্তু কোনো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি নাই। পেজের কোনো ফরম্যাট আছে, পেজের ফরম্যাট নাই। হ্যাঁ কিন্তু পেজের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পেজের অ্যাট্রিবিউট। যেমন কার আন্ডারে কোন পেজটা থাকবে। যেমন আপনারা একটু আগে দেখলেন যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ঠিক পেজের ক্ষেত্রে এমন আছে যে প্যারেন্ট চাইল্ড পেজ আছে, ঠিক আছে। তো এই পেজটা কার আন্ডারে থাকতে পারে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা তো আবার পেজটার অর্ডার কতটুকু হতে পারে, যেমন মনে করেন আপনার সাইটে 20টা পেজ আছে, কোন পেজটা কত নম্বর অর্ডারে থাকবে সেই পেজটা এখানে সেটা এখানে ইম্পর্টেন্স রাখে। আবার টেমপ্লেট, যেটা বলতেছিলাম যে কাস্টম পোস্ট টেমপ্লেট, এখান থেকে ওই পেজটা কেমন ডিজাইনের হবে, কাস্টম পেজ টেমপ্লেটটা কেমন ডিজাইনের হবে। মনে করেন এখানে কি লিখছে যে কন্ট্রিবিউটর পেজ, তারপরে বলছে ফুল হোয়াইট পেজ। যাই হোক বাই ডিফল্ট এই থিমে 2টা কাস্টম পোস্ট টেমপ্লেট আছে। তা আমি যদি ডিফল্ট টেমপ্লেট বাদ দিয়ে কন্ট্রিবিউটর পেজ দিই এবং কন্ট্রিবিউটর পেজ দিয়ে আমি এখানে লিখি যে কন্ট্রিবিউটরস লিখলাম, লিখে কিছুই লিখবো না। কাস্টম পেজ টেমপ্লেটের কাজ কিন্তু সব মানে ম্যাক্সিমাম টাইম কাস্টম পেজ টেমপ্লেট যখন তৈরি করা হয় তখন এই এডিটর উইন্ডোতে কিছুই লেখা হয় না,
কেন লেখা হয় না, জাস্ট এটা পেজ থাকবে, এইটা জাস্ট পেজ, আর কন্টেন্ট সে কোথায় নিবে জানেন, এই যে এখানে টেমপ্লেটটা সিলেক্ট করে দিচ্ছেন, এই টেমপ্লেটে সে কন্টেন্ট নিবে, এবং এই টেমপ্লেটে বাই ডিফল্ট কিছু কন্টেন্ট দেওয়া থাকে এবং থিমের অ্যাডমিন প্যানেল থাকে, সেই অ্যাডমিন প্যানেল থেকে ইনফরমেশন দেওয়া থাকে। তা আমি এটাকে পাবলিশ দিই, এবার কী হয় দেখেন, পাবলিশ হয়েছে। এবং আমাদের এখানে আমরা যদি পেজটাকে এটা রিফ্রেশ করি, এই স্যাম্পল পেজের এখানে দেখবেন যে কন্ট্রিবিউটর নামে একটা মেনু চলে আসছে অলরেডি, তাই না? তো এখানে আমরা যাই কন্ট্রিবিউটরে, তো কন্ট্রিবিউটরে কী এসছে, একজন কন্ট্রিবিউটর, দ্যাট মিনস আমি অ্যাডমিন হিসেবে কন্ট্রিবিউটর এখানে দেখাই দিই। এখানে বলছে কি যে 3টা আর্টিকেল লিখছি আমি অলরেডি। তো এখানে কন্ট্রিবিউটর হিসেবে যদি আরও কাউকে অ্যাড করি, যেমন আপনারা এখানে দেখছেন কি রিডিং সেটিং দেখতেছেন, তাই না? এখন যদি আমি এখানে ইউজারে যাই, ইউজারে গিয়ে বলি যে অ্যাড নিউ, এখানে প্রথমে দেখেন অল ইউজারে যাই আমরা, অল ইউজারে গেলে এই সাইডে কতগুলো ইউজার আছে তাদের লিস্ট দেখাবে, এবং কার পাওয়ার কতটুকু, কার রোল কি, কতগুলো পোস্ট করছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। আপনি যদি চান যে আমি আরেকজনকে অ্যাড করবো, দেখেন আরেকজনকে অ্যাড করতে কী দিতে হয়, প্রথমে আপনাকে তাহলে এখানে ইউজার নেম দিতে হবে। মনে করেন আমি দিলাম যে তুইন ভাইয়ের নাম দিলাম, যে এখানে ওনার নাম দিলাম। এখন মনে করেন যে সাপোজ আমি এখানে একটা ফেক ওই যে ওনার অ্যাড্রেসও আছে, যাই হোক সবই আছে ওনার। আচ্ছা, এখানে দুটো মূল বিষয়, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা হচ্ছে ইউজার নেম দিতে হবে, বাকিগুলো কিন্তু মুখ্য না। তবে হ্যাঁ, পাসওয়ার্ডটা মুখ্য। তো আমি দিলাম যে কিছু একটা পাসওয়ার্ড দিলাম, মনে করেন যে 1 2 3 দিলাম, 1 2 3 দিলাম পাসওয়ার্ড, হ্যাঁ। এবং এই অপশনটা হচ্ছে কি যে সেন্ড পাসওয়ার্ড, এই সাইটটা সেন্ড পাসওয়ার্ডে রাখলেও সেন্ড হবে না, কারণ এটা আমরা লোকাল হোস্টে আছি। যদি আমরা রিমোট সার্ভারে থাকতাম তাহলে যেত, হ্যাঁ লোকাল সার্ভারে থাকলেও যায়, কিন্তু তখন ইমেল সার্ভার একটা ইনস্টল করতে হয় লোকাল হোস্টে, যেটা আমার করা নেই এখন। তো এখানে সেন্ড পাসওয়ার্ড করলাম, তো সেন্ড পাসওয়ার্ড দিলে যদি সাইটটা আপনার রিমোট হোস্টে থাকে তাহলে পাসওয়ার্ডটা তার মেইলে চলে যাবে। কোন মেইলে? এই যে মেইলে, ঠিক আছে। আর এই যে রোল, আপনি যাকে ইউজার হিসেবে অ্যাড করতেছেন তার রোলটা কি, এখানে কিন্তু আপনি অলরেডি দেখে আসছেন যে এখানে দেখে আসছেন যে ইউজারের রোল কোনটা কোনটা। এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখানে দেখেন এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আছে। আপনাদের কাছে আমি যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলতেছি, ওই আমি আমাদের যে বাংলা ব্লগটা দেখালাম, মানে 15টা টিউটোরিয়ালের মধ্যে এভরিথিং বলা আছে বেসিক, ঠিক আছে। আপনারা এখানে খুঁজে পাবেন, সেটা দেখাই দিচ্ছি। মানে আমি বেসিকগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখছি সব, যাতে করে আপনাদের প্রয়োজনে আপনারা বেসিকগুলো ধরতে পারেন। কারণ ইউজার রোল অনেক কয়টা আছে, ইউজার রোলগুলো হ্যাঁ হ্যাঁ এটা তো ফ্রি অ্যাক্সেসেবল। এই যে ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসে গেলেই পাবেন, এটা টেক্সট বেসড। এই যে আপনারা প্রথমে এই ব্লগটা এই যে এই ইউআরএলে যাবেন, এই অ্যাড্রেসে যাবেন, ঠিক আছে। প্রথমে এই অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেসে যাওয়ার পর সাইড বারে দেখবেন যে ওয়ার্ডপ্রেস আছে, অথবা আপনার ক্যাটাগরি থেকে এই যে কোথায় গেলে যে ওয়ার্ডপ্রেস। তবে আপনারা অলওয়েজ এই ক্যাটাগরিতে যাবেন, কারণ এখানে স্পেসিফিক পোস্টগুলো দেওয়া আছে। এখানে যান, এখানে গেলেই আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস রিলেটেড এই যে এখান থেকে শুরু, এখানে অনেকগুলো পোস্ট হয়েছে এটা নিয়ে। একদম শুরুর পেজে যাবেন, তাহলে দেখবেন ওয়ার্ডপ্রেস নিয়ে সব লেখাগুলো আছে। এই যে থিম অপশন, তারপরে এই যে কোথায় গেল, এই যে এই পর্যন্ত 15টা টিউটোরিয়াল শেষ, এই পর্যন্ত। এরপর আরও আছে, দেখেন এই যে পেজ তৈরি আপডেট, পোস্ট তৈরি আপডেট, পেজ তৈরি আপডেট, এবং 3 নম্বর পেজে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, মানে সব কিছুই এখানে বিস্তারিতভাবে বলা আছে, ঠিক আছে। তারপরে এই যে ব্যবহারকারী প্রোফাইল এবং আপডেট, তো এখানে অনেক ধরনের ইউজারের রোল আছে, সবগুলো রোল মুখে বিস্তারিত বলে বোঝানো সম্ভব না, আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি চাই না বেসিকগুলো নিয়ে এতদিন পড়ে থাকি, মূল বিষয়গুলো আপনাদেরকে আগাতে হবে। সো এখানে দেখেন কিভাবে করে অ্যাড করতে হয়, এবং কোন ইউজারের মানে কি, কোন ইউজার কিভাবে কি ধরনের অ্যাক্সেস পায়, সবগুলো এখানে বলা আছে। এটা নামটা পড়লে কিছুটা বোঝা যায়, হ্যাঁ মোস্ট পাওয়ারফুল আর সাবস্ক্রাইবার যে লেস পাওয়ারফুল। তো আমরা মনে করেন যে এখানে আমি জাস্ট মনে করেন যে কন্ট্রিবিউটর হিসেবে নিলাম। আমি হালকা করে বলি, অ্যাডমিনিস্ট্রেটর মিনস এভরিথিং, সব কন্ট্রোল তার। এডিটর মিনস শুধুমাত্র আপনি তাকে যে অ্যাক্সেসগুলো দিবেন, দ্যাট মিনস সে পেজ তৈরি করতে পারবে, ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। পোস্টের ক্ষেত্রেও ঠিক এটা, কমেন্ট মডারেশন করতে পারবে, বাট কোনো কিছু ডিলিট করতে পারবে না। এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে না, কিন্তু আপনি তাকে আরও ইয়েতে রাখতে পারেন, রেস্ট্রিকশনে রাখতে পারেন। ইউজার রোল নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে করা যায়। আমি পরবর্তীতে এই লিঙ্কগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অথরের কাজ হচ্ছে, অথর শুধুমাত্র পোস্ট লিখতে পারবে আর নিজে পাবলিশ করতে পারবে, এডিট করতে পারবে, কিন্তু ডিলিট করতে পারবে না। আর কন্ট্রিবিউটর হচ্ছে, ও পোস্ট লিখতে পারবে, কমেন্ট করতে পারবে, কিন্তু পোস্টটা নিজে পাবলিশ করতে পারবে না, ওকে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। আর সাবস্ক্রাইবার হচ্ছে অনলি রেজিস্ট্রেশন হবে, ওর কোনো অপশন নাই, শুধু কমেন্ট করতে পারবে, যেটা ওই যে কমেন্ট সেটিংয়ে দেখাই দিছি।
ঠিক আছে? আর সব জায়গায় ঢুকতে পারবে। হ্যাঁ, সব জায়গায় মানে এগুলো পাবে না, শুধু যে ড্যাশবোর্ড পাবে। মানে ওয়েবসাইটটা দেখতে পাবে। হ্যাঁ, ড্যাশবোর্ড পাবে আর তার এই যে তার ইউজার রোলটা পাবে, যে ইউর প্রোফাইলটা পাবে, আর কিছু পাবে না সে। ঠিক আছে? তো আমরা ধরলাম কন্ট্রিবিউটর হিসেবে দিলাম এটাকে, দিয়ে অ্যাড করলাম। তো এই ইউজারটা এই জন্যই বিস্তারিত বলতেছি কারণ কন্ট্রিবিউটর কতগুলো আসতে পারে এখানে আমরা দেখি, মানে কাস্টম পেজ টেমপ্লেটটা আলাদা হয় কিনা আমরা দেখি। ও কন্ট্রিবিউট তো কোনো কিছুই করেন নাই এখন, কন্ট্রিবিউট কেমন করে হবে? কন্ট্রিবিউট না করলে হবে? এখানে একটা আচ্ছা, আমরা পোস্টে আসি। এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে তো অবশ্যই আসবে। এবার দেখেন ওই যে সিলেক্ট করে দিয়েছি, ওই সিলেক্ট করে দেওয়ার জন্য কিন্তু এমনটা হয়েছে। তো আমি যদি এখানে বলি যে এনার আন্ডারে থাকবে, মানে কন্ট্রিবিউশন থাকতে হবে, তাহলে কন্ট্রিবিউটর হতে পারবেন। এখন কিন্তু দেখাবে আসছে। তো এটাই কিন্তু এগুলোই হচ্ছে কাস্টম পেজ টেমপ্লেটের কাজ, স্পেসিফিক কোনো রিজনে আপনাকে একটা আলাদা পেজ তৈরি করতে হচ্ছে। তো কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করা খুব সোজা। একটাই জিনিস ঠিক মাথায় রাখতে হবে যে আপনি কি উদ্দেশ্যে এই পেজটা তৈরি করতেছেন, তাহলে কাস্টম পেজ তৈরি করতে পারবেন। যাই হোক, আমরা এগুলো দেখবো আমরা। তো আমরা কোথায় ছিলাম যে পোস্ট আর পেজ। তো পোস্টের ব্যাপারটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? পেজও সেম, পেজের সাব পেজ তৈরি করা যায়। তারপরে পোস্টের আবার সাব পোস্ট নাই, পোস্ট অলওয়েজ নিজে নিজে। পোস্টের মধ্যে কমেন্ট করা যায়, ঠিক আছে? কিন্তু পেজের মধ্যে কমেন্ট করা যায়, কিন্তু পেজে অলওয়েজ রেস্ট্রিকশন রাখা হয় যে পেজে কমেন্ট করতে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা পোস্টে ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি, পোস্টে আমরা ট্যাগ অ্যাড করতে পারতেছি, পোস্টে আমরা কি করতে পারতেছি, ইমেজ, ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারতেছি। এই ফিচার্ড ইমেজটা কি, যেটা বলছেন পোস্ট থাম, ওই যে 150 বাই 150 পিক্সেল, সেই পোস্ট কিন্তু এইটা, এই ফিচার্ড ইমেজ কিন্তু সেই ইমেজটা। ঠিক আছে? আমরা মিডিয়া লাইব্রেরিতে দেখি কিছু আছে কিনা, কিছুই নাই। তাহলে আমরা আচ্ছা, আমরা এটা নিয়ে এখন আমরা দরকার নেই কাজ করার। আমরা ফিচার ইমেজ যখন নিব, ফিচার ইমেজে তখন বুঝবো। আমরা থিম ডেভেলপমেন্টে ফিচার ইমেজের ব্যাপারটা বুঝবো, কারণ এই ধরনের কোনো থিম আমাদের এইখানে ইনস্টল করা নাই। তো আমরা বেকার এটা করে লাভ নেই কোনো। আচ্ছা, তো আমরা এটাকে আপডেট দিলাম। আপনাদের যদি এই বেসিক ক্লাসগুলো আরও দরকার হয়, যে আরও একটা দরকার, আর একটা দেওয়া যাবে, বাট আমার কথা হচ্ছে যে আপনারা ওয়ার্ডপ্রেসের এই ফাউন্ডেশনটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে, তখন আপনারা থিম ডেভেলপ করে মজা পাবেন নিজেরা। কিন্তু দেখলেন যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে কী করবেন, কোথায় যাবেন বুঝতেছেন না, থিম ডেভেলপমেন্ট তো চালুই পাবেন না কখনো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেজের ব্যাপারটা বুঝলাম, আমরা পোস্টের ব্যাপারটাও বুঝলাম, আরও আলোচনা আসবে এগুলো নিয়ে। আমরা ইউজার রোলগুলো বা ইউজার সেটিংসগুলো বুঝলাম, এবং আমরা এখান থেকে কি সেটিংস থেকে আমরা রিডিং পর্যন্ত কিন্তু দেখছি, তাই না? তো আমরা এখন আরেকটা কাজ করতে পারি, আমরা রিডিংয়ে আসি। রিডিংয়ে এসে রিডিং কিন্তু অলওয়েজ বলা থাকে যে ইওর লেটেস্ট পোস্ট। তার মানে কি, আমরা যখন হোম পেজে যাবো আমাদের লেটেস্ট পোস্টগুলোই দেখাবে, তাই না? বা আমি যদি বলি যে না, আমার একটা স্ট্যাটিক পেজ থাকবে, আমি যেটা সিলেক্ট করে দিব সেইটা। আমি যদি বলি আমার কন্ট্রিবিউটর পেজটাই হবে হোম পেজ, আর আমার পোস্ট পেজ হবে সিম্পল পেজ, আমি যদি এখানে সেভ দিই, দেখেন তো কী হয়। অলরেডি কিন্তু আমরা দেখতেছি যে পোস্ট পেজটাই আমাদের হোম পেজ, তাই না? এটা সেভ হোক। এখন দেখেন কী হচ্ছে, আসছে হোম পেজ। তো কাস্টম পোস্ট টেমপ্লেট যখন তৈরি করবেন, এইভাবে করে এইখানে এসে সেটিং করে দিতে হবে রিডিংয়ে এসে, যে আপনার হোম পেজটা কোনটা হবে। তখন আমরা হোম পেজ নামে একটা আলাদা পেজ তৈরি করবেন, সেই পেজের আন্ডারে কাস্টম পেজকে দেখাই দিবেন। দেন দেখাই দেওয়া হলো, দেন রিডিংয়ে এসে বলেন যে হ্যাঁ, আমার হোম পেজ হবে এই পেজটা, আর ব্লগ পোস্ট পেজ হবে এই পেজটা। এখন আপনি যে সিম্পল পেজ দিয়েছেন, এখন এই সিম্পল পেজে জানতো দেখেন ব্লগ পোস্ট দেখায় কি না, দেখায় ব্লগ পোস্ট। অথচ এর আগে কিন্তু ব্লগ পোস্ট দেখায় না, দেখাচ্ছ তো। অথচ এর আগে তো সিম্পল পেজ বলতে সিম্পল একটা পেজ ছিল, একটা পেজ। এখন কিন্তু এটা দেখাচ্ছে, তার মানে কি অলরেডি সেই পেজে কন্টেন্ট আছে, বাট আমরা যেহেতু বলে দিচ্ছি যে সিম্পল পেজটাই হবে ব্লগ পেজ, ওয়ার্ডপ্রেস অলরেডি চিনে নিয়েছে যে কোনটা ব্লগ পেজ। ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস মানে ব্যাপক পাওয়ারফুল একটা সিএমএস সফটওয়্যার, এটাকে বুঝতে হবে। অনেকে এটাকে ডিনাই করে যে ওয়ার্ডপ্রেসে কী আছে, দেখতে সাধারণত একটা প্ল্যাটফর্ম, কত কিছু করা যায়, বাট ওয়ার্ডপ্রেস দিয়ে কী করা যায় না আমার মাথার মধ্যে আজ পর্যন্ত আসে নাই এটা। ঠিক আছে? যাই হোক, আসলে এটা পার্সোনাল চয়েস, এটাকে আমি বলবো পার্সোনাল চয়েস, অনেকে হেয় প্রতিপন্ন করে। যাই হোক, তো এখানে এগুলো আরও অনেক ব্যাপার আছে, যেমন এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে বলা আছে যেহেতু আমাদের সাইটটা লোকাল হোস্টে আছে, তো আমরা এটাকে টিক চিহ্ন দিইনি, বাট আমরা যদি এখানে টিক দেই, যদি এখানে টিক দেওয়ার অর্থ বলা আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যেটা আমরা ইনস্টলেশনের সময় দেখছিলাম যে সাইটটাকে আমরা ইন্ডেক্স করতে বলছি ইনস্টলেশনের সময়। আপনারা প্রথম ভিডিওটা দেখবেন, প্রথম ভিডিওতে কিন্তু অপশনটা নিয়ে কথা বলছি। আর এখানে বলা আছে কি যে ডিসকারেজ কখনোই করবেন না এই কাজটা, তাহলে কিন্তু ইন্ডেক্স হবে না। এক নম্বর হচ্ছে ওই ইনস্টলেশনের সময় যদি আনচেক না করেন, চেক না করেন, তাহলে ইন্ডেক্স হবে না।
আর এখানে যদি করেন তাহলে কিন্তু ইন্ডেক্স হবে না। ওখানে যদি আনচেক থাকতো এখানে কিন্তু বলাতো যে এনকারেজ, যেহেতু আমরা ওখানে চেক করছি এখানে বলতে ডিসকারেজ। ব্যাপারটা বুঝতে পারছেন এমনটা। এরপর রাইটিংয়ের সেটিংস খুব কঠিন কিছু না। রাইটিংয়ের সেটিংস হচ্ছে যে আপনি এই যে এগুলো বলা ফরম্যাটিং, যে কনভার্ট ইমোটিকনস লাইক, এই যে যখন আমরা এটা একটা সিম্পল হাসির চিহ্ন, স্মাইল চিহ্ন, এটা হচ্ছে জিভ দেখানোর চিহ্ন, এগুলো আমরা দেই। সো এগুলো কিন্তু এইচটিএমএল মুডের ইমোটিকন। তো এগুলোকে গ্রাফিক্যাল মোডে প্রকাশ করার জন্য এই অপশনটাকে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে? যদি এইটাকে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে এইভাবেই দেখাবে, গ্রাফিক আসবে না। সো এটাকে দিয়ে দিতে হবে। আর এটা বলছে কি যে ওয়ার্ডপ্রেস শুড কারেক্ট ইনভ্যালিড নেস্টেড এক্সএসটিএমএল অটোমেটিক্যালি। কখনো কখনো আপনার কোড লিখতে ভুল হয়ে গেছে, কমেন্টে একটা কোড লিখতেছেন, মনে করেন বোল্ড পড়বেন, তো লিখতে হঠাৎ করে ভুল হয়ে গেছে, যদি এখানে এনাবল না থাকে এটা, তাহলে কিন্তু কখনোই ওয়ার্ডপ্রেস ওটাকে শুদ্ধ করে নেবে না। আর যদি এটা এনাবল করা থাকে তাহলে ওয়ার্ডপ্রেস অলওয়েজ আপনার ভুল কোডগুলোকে ঠিক করে নেবে। কিন্তু আবার এমন না যে ভুল করতে দিয়েছেন, মানে এত ভুল করছেন ওয়ার্ডপ্রেস কখনো কারেকশন করবে না ওগুলোকে, খুব কম সময় আছে যেগুলো কারেকশন করে, ঠিক আছে? তো এটাকে আপনাদেরকে চেক করতে হবে। আর ডিফল্ট ক্যাটাগরি হচ্ছে সেইটাই, পোস্ট ক্যাটাগরি হচ্ছে সেইটাই। ওই যে আপনারা যখন পোস্ট করেন, আমরা যখন প্রথম একটা পোস্ট করলাম আমরা কিন্তু কোনো ক্যাটাগরি সিলেক্ট করিনি, কিন্তু বাই ডিফল্ট কী ছিল, আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছিলো। সেটাই কিন্তু এইটা, যে আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না, কিন্তু বাই ডিফল্ট একটা ক্যাটাগরি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করা না থাকে। প্রোগ্রামিংটা কিন্তু এইভাবেই করা আছে যে যদি ইউজার কোনো ক্যাটাগরি সিলেক্ট না করা থাকে তাহলে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আপনি চাইলে দিতে পারেন, যেটা খুশি আপনি আনক্যাটাগরি রাখতে পারেন, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই টেক পোস্টের আন্ডারে কিন্তু নিউ টেক পোস্ট আছে, যাই হোক। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট কিন্তু স্ট্যান্ডার্ড, যেটা আপনারা দেখছেন যে পোস্ট ফরম্যাট কতগুলো আছে, দেখে আসছেন না? তো ডিফল্ট পোস্ট ফরম্যাট কিন্তু স্ট্যান্ডার্ড থাকতে হবে। আচ্ছা, যে এটা হচ্ছে মেইল সার্ভারের ব্যাপার, যাই হোক এটা নিয়ে আলোচনা আপাতত আসতেছি না, এটা অ্যাডভান্স ব্যাপার। এরপর আসেন, এটা সেভ দিই। আপনারা একটা জিনিস এখানে বলে রাখি, খেয়াল করবেন যে আপনারা যখন কখনো কোনো মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো কোশ্চেনে টেস্ট দিতে যান, একটা কোশ্চেন আছে যে ওয়ার্ডপ্রেসের ইমেল সার্ভার কোথায় থেকে আসে, বা ওয়ার্ডপ্রেস ইমেল সার্ভারের লোকেশনটা কি, এই ইউআরএলটা মনে রাখবেন, এইটাই কিন্তু সেটা, এটা কিন্তু একটা অ্যান্সার, ঠিক আছে? না জানলে কিন্তু দিতে পারবেন না, বলবেন যে আবার এটা কি, তো এইটা কিন্তু সেটা, পড়ে দেখিয়েন তাহলে বুঝতে পারবেন। এখন আছেন জেনারেল হচ্ছে খুব মজার একটা জায়গা। জেনারেলের এই সব সেটিংগুলো ডেটাবেসের সঙ্গে রিলেটেড। তো আপনি দেখতেছেন যেখানে লেখা আছে উইজেট কপ, লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। দেখেন এখানে যদি আমি হোম পেজে আসি, লেখা আছে যে উইজেট কপ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো এই যে উইজেট কপ এটা হচ্ছে সাইটের টাইটেল বা সাইটের নেম, আর এটা হচ্ছে কি ট্যাগ লাইন, যেটা আপনারা পরে দেখতে পাচ্ছেন। যদি এখানে লিখেন যে জাস্ট অ্যানাদার উইজেট কপ সাইট, অথবা এইভাবে লিখেন যে উইজেট সেলিং সাইট, লিখলেন, লিখার পর এখানে আপনি জাস্ট সেভ দিলেন। এখন আপনি দেখে রিফ্রেশ করেন, চেঞ্জ হয়েছে, এই জায়গায় দেখেন চেঞ্জ হয়েছে না, টেক্সটটা টাইটেল চেঞ্জ হয়েছে না? আচ্ছা, আমরা হোম পেজের স্টাইলটা চেঞ্জ করে দিয়ে আসি, রিডিং, কারণ বুঝে বুঝে কিন্তু এই সেটিংগুলো দিতে হবে, আপনি উল্টাপাল্টা সেটিং দিয়ে রাখলে কিন্তু হবে না, ঠিক আছে? তো লেটেস্ট পোস্টে রাখি আমরা, সেভ দিই। আচ্ছা, তো এখন জেনারেল সেটিংয়ে দুটো ব্যাপার আমরা দেখলাম। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, তো আমরা যে অ্যাড্রেসটা ভিজিট করতেছি বারবার, তাই না? সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা। আর এটা হচ্ছে কি যে সাইট অ্যাড্রেস। তো এই দুটোকে অনেকেই আলাদা করতে পারে না। অনেক সময় আপনারা দেখবেন এখানে দেখেন ডাটাবেসে এসে দেখেন একটা সাইট ইউআরএল, একটা হচ্ছে হোম পেজ। মানে অনেক সময় হয় যে সাইট ইউআরএল মনে করেন যে এইচটিটিপি দিয়ে, ওয়ার্ডপ্রেস ইউআরএল মনে করেন www দিয়ে দেওয়া আছে, কিন্তু সাইট ইউআরএল দেওয়া আছে কি এইভাবে করা, ঠিক আছে? তো এই দুটো জিনিসের ম্যাচিং অবশ্যই থাকতে হবে। যদি আপনি মনে করেন যে এখানে www দিয়ে দিয়েছেন আর এখানে দেওয়া আছে আপনার এইচটিটিপি শুধু দিয়ে, তাহলে কিন্তু দুটোর মধ্যে কনফ্লিক্ট করবে। দুটো কি আপনাকে সেম করে দিতে হবে। আর এটার স্পেসিফিক মিনিংটা কি, মানে এটাই আপনি যখন এইখানে আসবেন, যে বলছে যে গিভিং ওয়ার্ডপ্রেস ইটস ওন ডিরেক্টরি, তার মানে ওয়ার্ডপ্রেসটা কোন ডিরেক্টরি থেকে ইনস্টল হয়েছে অলরেডি সেইটা কিন্তু,
অনেক সময় এখানে দেখতে পারেন যে ব্যাচের পর স্ল্যাশ, সরি এইখানে এই যে ব্যাচের পর এখানে আমাকে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি দিয়েছেন, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে ওই ডিরেক্টরিতে, ঠিক আছে, কিন্তু আপনি সাইটের ইউআরএল দেখাতে যাচ্ছেন এইটা, তাহলে কিন্তু এই ইউআরএলটা দিতে হবে। মানে এই সেটিংটা এত সহজে মানে কেউ বুঝতে পারে না যে সেটিংটা আসলে কি, অথচ একটু পড়লেই কিন্তু বোঝা যায় যে আপনি হোম পেজটা কাকে দেখাতে চাচ্ছেন আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কোথায় আছে। তবে অলওয়েজ একটা বিষয় খেয়াল রাখবেন যে দুটো সেম রাখাই ভালো, এত ঝামেলা জড়ানোর দরকার কি। আচ্ছা, তারপরে এখানে বলছি কি এই যে এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা হচ্ছে অ্যাডমিন ইমেল, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর যিনি তার ইমেল অ্যাড্রেস এইটা, যত যত ইউজার রেজিস্ট্রেশন হবে তার ইমেলে এটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস। মেম্বারশিপ, এখানে বলছে এনিওয়ান ক্যান রেজিস্টার, আপনার যদি সাইটটা যদি পাবলিক হয়, পাবলিক একটা কমিউনিটি সাইট, যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, তাহলে আপনাকে এটা টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। আর যদি মনে করেন যে না কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, অনলি আমি অ্যাক্সেস দিব, তাহলে আপনাকে এখানে এটাকে আনচেক রাখতে হবে, ঠিক আছে। না অ্যাপ্রুভ না, আপনি নিজে ম্যানুয়ালি ক্রিয়েট করে দিতে হবে, যেভাবে আমি ক্রিয়েট করলাম একটু আগে। হ্যাঁ, আচ্ছা, এই যে নিউ ইউজার রোল, এখান থেকে আপনি বলে দিতে পারেন যদি আপনার এটা অ্যাক্টিভ থাকে যে এনিওয়ান ক্যান রেজিস্টার, বা রেজিস্ট্রেশন সে এনিওয়ান করতে পারবে, বাট তার ডিফল্ট রোল মানে রেজিস্ট্রেশন করার পর তার রোলটা হবে সাবস্ক্রাইবার। এখন আপনি যদি দিয়ে রাখেন অ্যাডমিনিস্ট্রেটর, কী হবে তাইলে? সাইট সে উড়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো অলওয়েজ মনে রাখতে হবে যে সাবস্ক্রাইবার। যদি এটা আপনি রাখেন, আপনি আপনি অথর পর্যন্ত দিতে পারেন, অথর পর্যন্ত আপনার সাইট ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি আপনি এডিটর দেন তাহলে পোস্ট পেজ সব হাওয়া হয়ে যাবে, সাইটের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হলে তো মনে করেন যে পুরাই শেষ। হ্যাঁ, তো যাই হোক, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা যেমন করে হোক করবেন, যেটা খুশি আপনারা যেভাবে রাখতে চান সেভাবে রাখবেন। টাইম জোন, তবে উচিত সাবস্ক্রাইবার রাখা বা কন্ট্রিবিউটর রাখতে পারেন, যে সে পোস্ট দিতে পারে, কন্ট্রিবিউটর রাখতে পারেন, সমস্যা নেই কোনো। তবে কন্ট্রিবিউটর রাখলে আবার স্প্যামিংয়ে ঝামেলা করবেন, অনেকে সে স্প্যামিং পোস্ট দিতে থাকবে, ডিলিট করতে করতে দেখা যাবে যে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এরকম আমি একবার ফেস করছি আমার এই ব্লগে, রাতে ডিলিট করে ঘুমাই, সকালে উঠে দেখি 2000-3000 পোস্ট হয়ে আছে। ওগুলোকে আবার এসকিউএল কুইরি মেলে ডিলিট করতে হয়, ম্যানুয়ালি ডিলিট করতে থাকে এগুলোকে, তো খুবই ঝামেলা হয়। তো যাই হোক, সাবস্ক্রাইবার রেখে দেন। আর টাইম জোন, আপনি যে টাইমের জন্য বসবাস করেন সেই টাইম জোনটা দিবেন এখানে ডিরেক্টলি ঢাকা সিলেক্ট করে দিলেই হবে, ঢাকা। তারপরে আপনার টাইম ফরম্যাটটা কীভাবে নিতে চান সেইটা, তারপরে ডেট ফরম্যাটটা কীভাবে নিতে চান সেটা, তারপর টাইম ফরম্যাট, আর আপনার হচ্ছে উইক স্টার্ট অন, আপনার সাইটে কীভাবে দেখাতে চান। আমরা যেহেতু স্যাটারডে থেকে স্যাটারডে। আর সাইট ল্যাঙ্গুয়েজ আপনি কীভাবে দেখতে চান, যদি আপনি মনে করেন এখানে বাংলা থাকে, এখানে মনে করেন এই অপশনটা আগে ছিল না, বাংলা কোথায়? না, এখানে ওয়ার্ডপ্রেস তো বাংলা করা আছে, কি বাংলা নেই কেন? বাংলা আছে, সেটা তো ইয়া না, গ্লোবালি না, তো প্লাগইনস দিয়ে। না ওয়ার্ডপ্রেস বাংলা করছে, ল্যাঙ্গুয়েজ ইয়ে করে রিসেন্টলি ওয়ার্ডপ্রেস বাংলা করছে, তার ওটা এখানে অ্যাপ্রুভ হয়নি, মানে সিএমএস এর মধ্যে এখনো অ্যাপ্রুভ হয়নি ওটা। সেটা ল্যাঙ্গুয়েজটা ইয়া, ল্যাঙ্গুয়েজ কনভার্টার তো আছেই, ওই প্লাগইন আছে, ওটা দিয়ে করা যায়। প্লাগইন ছাড়াও আছে তো, প্লাগইন ছাড়াও তো ওই যে ল্যাঙ্গুয়েজ প্যাক অ্যাপ্রুভ করে, অ্যাক্টিভ করলে, হ্যাঁ কিন্তু এখানে মনে হয় অ্যাপ্রুভাল করেন না। হ্যাঁ, যাই হোক, তো আমরা আমাদের জেনারেল সাইটগুলো ইংলিশই থাকে, সো আমরা ইংলিশই রেখে দেবো। আচ্ছা, সেট করলাম আমরা, কোনো ইম্প্যাক্টই দেখতে পারবেন না এখানে, সমস্যা নেই। তো আমরা কিন্তু বাই ডিফল্ট এখানে দেখলাম কি আমাদের অনেকগুলো সেটিংস, এবং সেটিংগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিংস। এটা একটা সেটিংসকে ফেলে দিয়ে আপনি মনে করবেন যে না ওই সেটিংসটা দরকার নাই, এমনটা করা যাবে না। একটা সাইটেরই অ্যাডমিন প্যানেল, অবশ্যই একে সিকিউর রাখতে হবে। মাত্র শুরু করলেন ওয়ার্ডপ্রেস, একে সিকিউর রাখার কীভাবে সিকিউর রাখবেন, কীভাবে ব্যাকআপ রাখবেন, ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো আপনারা যদি দ্রুত ধরতে পারেন আমি দিতে থাকবো, মানে আমার শিডিউল টাইমের মধ্যে আমি যতগুলো পারি দিব, কিন্তু আপনাদেরকে রিসিভ করতে হবে। আপনারা যদি রিসিভ যদি না করতে পারেন তাহলে কতগুলো দিব আমি। তারপর টুলসে যান। টুলস হচ্ছে কি মজার একটা ব্যাপার, টুলসে মজার একটা টুলস আছে, যেমন প্রেস দিস। এই প্রেস দিস কাজটা কি, এটা আমি বলতে পারি এখন পর্যন্ত যারা ওয়ার্ডপ্রেস ইউজার আছে, মানে ন্যূনতম হলেও, ন্যূনতম না, ন্যূনতম হয়তো 20-30% মানুষ জানে এটার কাজ কি, এমন পর্যন্ত এইটাকে ভুলে কেউ মানে খুঁজেই দেখে না যে এটা আসলে কী কাজ করে। বাট এটা একটা এমন একটা টুল যে আপনি এক ক্লিকে অন্য কারো ব্লগের পোস্ট আপনার কাছে নিয়ে আসতে পারবেন, এক ক্লিকে অনলি, বুঝতে পারছেন?
তো এই প্রেস দিস হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট একটা প্লাগইনের মতো। দেখেন এই যে যখন আমি এটাকে মাউস রাখি এখানে একটা জাভাস্ক্রিপ্টের কোড হাইলাইট হয় না? হ্যাঁ, তো এইটাকে আপনারা কি করবেন, এই অ্যাড্রেস বারে নিয়ে এসে রাখতে পারেন। অ্যাড্রেস বারে এই যে এখানে অ্যাড্রেস বারে রাখলেন, মনে করেন অ্যাড্রেস বারে আমি রাখলাম এটাকে প্রেস দিস আসলো। তো এখন মনে করেন আমি একটা সাইটে গেলাম, আমাদের ব্লগটায় যাই, মনে করেন ব্লগে গেলাম, আমি কিন্তু অলরেডি আমার এই সাইটের এই লোকাল হোস্টের যে সাইট সেই সাইটটার প্রেস ডিস্কে নিছি। খেয়াল রাখতে হবে আপনি যে সাইটে কপি করতে চান সেই সাইটের প্রেস ডিস্কে নিতে হবে। দ্যাট মিনস আমি এই সাইটে কপি করতে চাই, সো আমি এই সাইটের প্রেস ডিস্কে নিছি, নিয়ে আমি এই ব্লগে আসছি। এখন আমি একটা পোস্টের ভিতরে ঢুকলাম, এবং আমি ঢুকে খালি জাস্ট কি বলবো যে প্রেস দিস দিলাম, প্রেস দিস। এখন দেখেন কি কেরামতি ঘটে এখানে। বলছে কোন সাইডে আসছে, দেখেন লোকাল হোস্ট অফিস বেস এইভাবে আসছে। নিচে টাইটেলের জায়গায় কন্টেন্টের জায়গায়। আচ্ছা, মোটামুটি এটা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে ও যতক্ষণ পর্যন্ত ইয়ে পাবে, কি বলে এটাকে, এর কিছু সেটিংস আছে, শুধুমাত্র ওই এইভাবে করে প্রেস দিস এখানে রাখলে পুরো কন্টেন্টটা সে নিতে পারে না। এর কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো এনাবল করে দিতে হয়। বাট এটা সম্পর্কে আপনাদের এই জন্যই বললাম যে আপনারা চাইলে যে কোনো ব্লগ থেকে কপি করতে পারেন পোস্টগুলো। মানে অনেক সময় হয় কি যে ওখান থেকে কপি করে নিয়ে এখানে ক্রিয়েট পোস্ট মানে অ্যাড নিউ পোস্ট করে একটা করে করা হয়, কিন্তু এই প্রেস দিসের ইয়েতে সাহায্যে আপনি ইজিলি এটাকে করতে পারেন। এখানে প্রেস দিস সম্পর্কে ডকুমেন্টেশন আছে, আমি দেখাই। এই দেখেন কোথায় গেল, না এটা অন্য, এটা হচ্ছে ক্যাটাগরি ও ট্যাগ কনভার্টার। মানে এটার কাছে বুঝতে পারছেন যে অন্যখানে কপি করা, শর্টকাটে কপি করা, ঠিক আছে। আচ্ছা, তো প্রেস দিস গেল একটা। এটা হচ্ছে অ্যাভেলেবেল টুলস, এটা ওয়ার্ডপ্রেসের একটা খুব পাওয়ারফুল টুল। এটা নিয়ে আপনি যদি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে সার্চ করেন পাবেন। ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি কোনটা জানেন, সবাই জানেন? codex.wordpress. এই কোডেক্সের মধ্যে যদি আপনারা 1 মাস করে থাকেন, মানে ফুল অ্যাডভান্স না হোক, অ্যাটলিস্ট বলবো যে একটা অ্যাডভান্স টিম ডেভেলপ করার মতো কিছু লেখা, মানে খুব বিরক্তিকর লাগে। হ্যাঁ, অনেক লেখা এখানে। এবং এটা যদি আপনি অ্যানালাইজ করতে পারেন, মানে আমি বলবো যে আপনাকে হয়তো খুব কম হেল্প নিতে হতে পারে মানুষের, খুব কম। প্রচুর লেখা এখানে। দেখেন এই যে শুরু করেন, এই হোম পেজটা থেকে শুরু করেন, দেখেন কত কিছু আছে, যে লার্ন হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস, তারপর ওয়ার্কিং উইথ থিম, রাইটিং প্লাগইন, কন্ট্রিবিউট, আপনি চাইলে কন্ট্রিবিউট করতে পারবেন। মানে এই একটা ডিরেক্টরির ভিতরে ঢুকার পর আপনি মানে এর কুলকুনাটা খুঁজে পাবেন না কোন দিকে গেছে। এটা একটা অফলাইন ভার্সন আছে, আপনি নেট ছাড়াও এটা চালাতে পারবেন। হ্যাঁ, যেমন উইকিপিডিয়া তো সবাই দেখছেন, উইকিপিডিয়ার প্রতিটা ওয়ার্ডের সঙ্গে সঙ্গে একটা করে হাইপার লিঙ্ক আছে। তার মানে কি প্রতিটা ওয়ার্ড নিয়ে একটা করে কথা আছে। আর এই ওয়ার্ডপ্রেস কোডেক্সের ব্যাপারটা মানে খানিকটা অমনটাই, যে যেখানেই দেখবে যে রেফারেন্স লিঙ্ক লাগাই দিছে। তো এটা আপনার হেল্পের জন্যই তো দেয়া, ঠিক আছে। তো এইটা নিয়ে যদি আপনারা এখানে কাজ করতে পারেন, এই যে যেমন ফোরাম আছে, ডকুমেন্টেশন, মূলত এটাকে বলা হয় ডকুমেন্টেশন, ওয়ার্ডপ্রেস কোডেক্সটাকে বলা হয় ডকুমেন্টেশন, ঠিক আছে। তো আপনারা এই পেজ থেকে আপনারা আপনাদের জানাশোনা ব্যাপারগুলো দেখতে পারেন। এবং ডেফিনেটলি আমরা যখন থিম ডেভেলপ করব, আমি সেই থিম কোন ফাংশনের কাজ কি আমি এই কোডেক্সে এসে আপনাদেরকে দেখাই দিব, যাতে করে আপনারা ওখানে চর্চা করতে পারেন। আচ্ছা, তো আমাদের টুলস গেল। এবং এখন দেখেন ইম্পোর্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার। ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই খুব ইম্পর্টেন্ট ফিচার। সে আপনার blogger.com একটা সাইট ছিল, এখানে 100 না 200 বা 1000টা পোস্ট ছিল, 1000 পোস্ট ছিল। আপনি চাচ্ছেন যে না আমি আর ব্লগ এক্সপোর্টের সাইট চালাবো না, আমি এখন ওয়ার্ডপ্রেসে মুভ করবো, কিন্তু আমার ব্লগের পোস্ট, ইমেজ, ফরম্যাট সব ঠিক থাকতে হবে। তাহলে আপনি জাস্ট ওই blogger.com যাবেন, গিয়ে ওদের একটা এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট, ওখানে এক্সপোর্ট করবেন আর এখানে এসে ইম্পোর্ট করতে হবে। এই যে blogger.com এইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। আসলে বিস্তারিত এখানে দেখায় দেওয়ার মতো স্কোপ আপাতত নেই। আর এক্সপোর্ট হচ্ছে কি যে আপনার এই সাইটের ডাটাগুলোকে আপনি এক্সপোর্ট করবেন না, ওইখানে নিয়ে যাবেন না, আপনি এক্সপোর্ট করে রাখবেন, পরে ওটাকে আপনি এই সাইডে ইনপুট করেন বা আপনি অন্য কোনো সাইডে ইনপুট করেন, এটা হচ্ছে ব্যাপার। এগুলো ডিটেইলস তো আসবে যখন থিম ডেভেলপমেন্ট হবে, তখন তো ডিটেইল আসবে। ডিটেইলস হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ।
তারপরে আর প্লাগইন অ্যাপিয়ারেন্স প্লাগইন হচ্ছে যে প্লাগইন অ্যাড রিমুভ ইনস্টল যা কিছু আছে আপডেট সবগুলো। তারপরে অ্যাপিয়ারেন্স হচ্ছে সেই মেইন জায়গাটা যেখানে আপনারা থিমগুলো দেখতে পারবেন, যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসতে হবে আপনাদেরকে। থিমসে গেলে এখানে অ্যাভেলেবেল যে থিমগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন, যেমন এখানে অ্যাভেলেবেল থিমগুলো এই কটাই। যেমন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 2015 থিম, ঠিক আছে। আপনি যদি এটাকে অ্যাক্টিভেট করেন তাহলে এই থিমটা এখন দেখাবে। যাতে অ্যাক্টিভ করলাম এবং আমরা পেজটাকে রিফ্রেশ দিই, দেখেন থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। দেখেন থিমের চেহারা মানে সাইটের চেহারা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল। এভাবে করে আরও অনেক ব্যাপার আছে। তো আমি চাচ্ছি না যে থিম নিয়ে এখনই বিস্তারিত অনেক কিছু বলি, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে যদি থিম ডেভেলপমেন্ট দেখবো, তো আমরা আস্তে আস্তে বুঝবো যে থিম ডেভেলপমেন্ট কী, বা এই যে এখানে ছবি কেমন করে দেখাচ্ছে, এই যদি ডিটেলসে যাই ডিটেলস কেমন করে দেখাচ্ছে, এই যে ডিটেলস দেখেন থিম নিয়ে ডিটেলস দেখাচ্ছে কেমন করে দেখাইলো এটা। সো আমরা এই জিনিসগুলো অ্যাড করা শিখবো। কাল আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো যে একটা আমরা যে টেমপ্লেটটা ডেভেলপ করছি ওটার বেসিক পার্টটা দেখবো। দেন নেক্সট ক্লাস থেকে মানে আজকের একটার ঠিক পরের ক্লাসটা থেকে মানে আপনাদের চতুর্থ ক্লাস থেকে আমরা ফুল স্ট্যাক আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে থাকবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসেন যাতে করে বারবার না বলতে হয় যে এটা দিয়ে এটা ওটা দিয়ে ওটা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।